FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ তামিম সাদি। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দশানী বকশিয়া ইউনিয়নের আনন্দপাড়া গ্রামে। উনি মূলত ওনার নানুর বাবার বাড়ির একটি ঘটনা আর শেষ দিকে ওনার নানুর যেখানে বিয়ে হয়েছিল সেখানকার একটি ঘটনা শেয়ার করেছেন। দুটি ঘটনাই একটা আর একটার সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। চলুন ঘটনায় চলে যাই। ওনার নানুর বাবার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাইজবাড়ি গ্রামে ছিল। ওনার নানুরা 7 ভাই বোন ছিলেন। ওনার নানু হচ্ছেন মেজো। ঘটনাটি অনেক আগের। ওই সময়ে নানুর বয়স ছিল 7 থেকে 8 বছর। যাকে নিয়ে মূলত ঘটনা, তিনি এই সাদি ভাইয়ের নানুর সবচেয়ে ছোট ভাই যার নাম ছিল ইয়াসিন, তাকে কেন্দ্র করে। তো এই ইয়াসিন নানার বয়স ছিল ওই সময় 3 বছর। নানুর ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় যিনি, তার নাম ছিল হোসেন। উনি মাছ ধরায় ভীষণ পটু ছিলেন। সবসময় নদীতে মাছ ধরতে পছন্দ করতেন। কেউ যদি তাকে জিজ্ঞেস করতো, কিরে হোসেন, তুই শুধু নদীতেই মাছ ধরিস কেন? তোদের বাড়ির পিছনে তো বড় একটা পুকুর আছে, সেখানে তো মাছ ধরতে পারিস। উত্তরে হোসেন নানা বলতেন, ধর মিয়া, ছোট ছোট মাছ ধরে পোষায় নাকি? নদীতে বড় বড় মাছ ধরবো। তো একদিনের কথা, হোসেন নানা উনি আগে থেকে চিন্তা করে রেখেছিলেন যে কোন জায়গাতে শান্তিতে আর গোপনে মাছ ধরা যায়। যেহেতু নদীতেই মাছ ধরতেন, তাই নদীর যেই অংশে লোকজন খুব চলাচলটা কম থাকে বা কম চলাচল করে, ওদিকে খুব কম লোকজন যায় মাছ ধরার জন্য বা হাঁটাহাঁটি করার জন্য যায়, ওই জায়গাতে ওনাকে যেতে হবে। উনি দেখলেন যে নদীর যেই শ্মশান ঘাটটা রয়েছে ওইখানে সচরাচর কেউ যায় না। শুধু মানুষ যখন দাহ করার প্রয়োজন হয় তখন লোকজন যায়, এছাড়া মানুষের পা ওইদিকে খুব একটা বেশি পড়ে না। উনি পরের দিন সকালবেলা ওখানে মাছ ধরতে যাবেন এই পরিকল্পনা করেছিলেন। তো পূর্ব পরিকল্পনা মাফিক সকালবেলা উনি সেই শ্মশান ঘাটে চলে যান হাতে বড়শি নিয়ে। ওখানে গিয়ে দেখেন কোনো লোকজন নাই, থাকার কথাও না। তো বড়শি ফেলে অপেক্ষা করছেন কখন মাছ ধরা যায়। আধা ঘন্টা বা 45 মিনিটের মাথায় হঠাৎ করে ওনার বড়শিতে অনেক টান অনুভব করেন। উনি বুঝতে পারলেন বড়শিতে অনেক বড় একটি মাছ ধরা পড়েছে। খুব কষ্টে অনেক জোরাজোরি করে মাছটিকে ডাঙায় তুললেন। উনি দেখতে পেলেন যে মাছটি কম করে হলেও 9 থেকে 10 কেজি ওজনের একটা বোয়াল মাছ। উনি তো ব্যাপক খুশি। উনি মাছটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। প্রতিমধ্যে কিন্তু তার সাথে কোনো ভয়ের ঘটনা ঘটেনি। বাড়িতে যাওয়ার পর সবাইকে মাছটি দেখালেন। সবাই তো অনেক খুশি, এত বড় মাছ দেখলে খুশি তো হবারই কথা। তো নানুর যিনি মা, উনি মাছটি রেখে কিছু খোসকার পাতা জোগাড় করতে গিয়েছিলেন। কেননা এই বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, এই মাছগুলোতে তো আষ্টে থাকে না, কিন্তু শরীর পিচ্ছিল অবস্থায় থাকে। এই পিচ্ছিল অবস্থা পরিষ্কার করার জন্য বিশেষ এক ধরনের গাছের পাতা থাকে, স্থানীয় ভাষায় এগুলোকে খোসকার পাতা বলে। তো উনি তো এই পাতা জোগাড় করতে গেছেন। পাতা নিয়ে এসে দেখলেন সবচেয়ে ছোট ছেলে, অর্থাৎ এই যে ইয়াসিন নানা, বসে মাছটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, খুব গভীর ভাবে দেখছেন মাছটিকে। তো ছেলে এই মাছটা দেখতে দেখতে একটা ঘোরের মধ্যে চলে গেছে। ঘোর ভাঙানোর জন্য মা তাকে একটু ধাক্কা দেন, বলেন যে, এই ইয়াসিন, তুই এভাবে এই মাছটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? উত্তরে এই ইয়াসিন নানা অর্থাৎ ছোট নানা কিছুই বলেন না। নানুর মা খেয়াল করেন এই ইয়াসিন নানা খুব চুপচাপ হয়ে গেছেন। এই বাড়ির সবচেয়ে চঞ্চল সদস্য হচ্ছে এই ইয়াসিন নানা। নানুর মা এটাও বুঝতে পারলেন যে এই ছোট ছেলেটি মাছটিকে হাত দিয়ে টাচ করেছে। কেননা বোয়াল মাছের শরীরে যে পিচ্ছিল পদার্থের মতো থাকে আর কি, এটা ছেলের হাতে দেখা যাচ্ছে। তো নানুর মা বকাঝকা করে বললেন যে, তুই মাছটি ধরছিস কেন? এখন তো হাত থেকে আষ্টে গন্ধ বেরোবে। তো উনি ছেলের হাত ভালো করে পরিষ্কার করে দেন, তাকে পাশে বসিয়ে মাছ কাটা শুরু করেন। মাছ কাটার সময় এই ইয়াসিন নানা উনি বলে ওঠেন, মা, এই বোয়াল মাছের যে মাথাটা, এটা কিন্তু টুকরা করবা না, এটা আস্তই রাখবা,
এই মাথাটা আমি খাবো। এ কথা শোনার পর নানুর মা হেসেই বললেন যে দেব দেব, তোকেই দেবো বাবা, তুই খাবি। উনি চিন্তা করলেন যে এত বড় বোয়াল মাছের মাথা, এরা তো কয়েক টুকরা করলে ভালো হবে। তো উনি টুকরা করতে গেলেও হঠাৎ করে এই ইয়াসিন নানা বাধা দেন যে না মা, তুমি টুকরা করতে পারবে না, তুমি বলেছিলে এটা আস্ত রাখবা। তো ছেলের মুখের দিকে তাকিয়ে উনি হেসে দিয়ে মাছের মাথাটা আস্তই রাখেন, বড় মাছের মাথাটা আর মাঝখান থেকে ভাগ করেন নাই। ওভাবে উনি রান্না করেন। যখন খেতে বসেছেন তখন এই ইয়াসিন নানা বলছেন যে মা, মাছের মাথাটা আমাকে দাও। উনি খুশি মনেই ছেলের পাতের উপরে মাছের মাথাটা দিয়েছেন, সাথে আরো ভাই বোনরাও খাচ্ছিল। হঠাৎ করে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। এই ইয়াসিন নানা, যার বয়স মাত্র 3 বছর, সে হা করলে কত বড় হা হবে। উনি সবার সামনে এত বড় একটা হা করেছেন যেটা অসম্ভব ব্যাপার। হা করে এই বোয়াল মাছের পুরো মাথাটাই মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ঢোকানোর পর আবার মুখের মধ্যে ভাতও ঢোকানোর চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে সবাই তো ভয় পেয়ে যায়। এদিকে ইয়াসিন নানার মা তো চিৎকার করে উঠেছেন যে আরে আমার ছেলের কি হয়ে গেল। উনি জোর করে মুখের ভিতর থেকে সেই মাথাটা বের করেছেন। এত বড় মাথা একটা বড় মানুষও তো মুখের মধ্যে দেওয়া অসম্ভব ব্যাপার। যদি অর্ধেক করে কেটেও দেওয়া হয় তাও সেটা অসম্ভব ব্যাপার। তাহলে ছোট বাচ্চা কিভাবে এত বড় হা করলো? এটা তো হবার কথা নয়। তো ইয়াসিন নানা উনি তো মাছের মাথা খাবেনি, অনেক কষ্টে তাকে শান্ত করা হয়। আর ওই রাত থেকে আর একটা ঘটনা শুরু হয়। ওই রাতে টিনের চালে ধূপধাপ ধূপধাপ পায়ের আওয়াজ শুরু হয়, চালে ঢিল দেওয়ার আওয়াজ শুরু হয়ে যায়। কিন্তু সকালে কোনো ঢিল দেখা যায় না, এরকম মাঝে মাঝে শুরু হয়ে যায়। আর এদিকে আস্তে আস্তে নানুর এই ছোট ভাই এই ইয়াসিন নানা উনি অনেক শুকিয়ে যেতে শুরু করেন। ডায়রিয়া সহ বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তাকে চেপে ধরে। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, ভালো হয়নি। অনেক বড় বড় ওঝা কবিরাজ আনা হয়েছে, কেউই জিনকে হাজির করতে পারেনি। সবশেষে একজন কবিরাজ বলেছিলেন যে ভয়ঙ্কর এক রক্ত চোষা পিশাচ এই ছেলেটার রক্ত চুষে চুষে খাচ্ছে। আর এটাকে হাজির করাটা খুবই কঠিন ব্যাপার, সাধারণ কোনো পদ্ধতিতে হাজির করা মুশকিল। একদিন নানুর মা স্বপ্নে দেখলেন যে উনি ওনার এই অসুস্থ ছেলের যে ঘরটা, এই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে কোত্থেকে একটি কালো কুকুর আসলো। ওই কুকুরটা নানুর মায়ের দিকে তাকিয়ে বলল, তোর ছেলেকে আর বাঁচাতে পারলি না রে, আমি তোর ছেলেকে নিয়ে গেলাম। এই বলে ওই কুকুরটা ঘরে ঢুকে যায় আর ওই ইয়াসিন নানার পায়ে কামড় দিয়ে টেনে হিচড়ে দরজা থেকে বের করে কোথায় যেন নিয়ে হারিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নানু দেখতে পেলেন ইয়াসিন নানা আর দুনিয়াতে নেই। পরিবারের এরকম চঞ্চল এক সদস্যকে হারিয়ে সবাই শোকে কাতর হয়ে পড়ে। কি থেকে কি হয়ে গেল? দাফন কাফন করা হলো, কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। সবাই ধারণা করেছিল ঘটনা এখানেই শেষ। এই ছোট নানা অর্থাৎ ইয়াসিন নানার মৃত্যু 10 বছর পর নানুর বিয়ে হয়। ওনার যেখানে বিয়ে হয় সেই জায়গাটা হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এথাইল শিমুল গ্রামে। তো নানার নাম আশিক হোসেন। ধুমধাম করেই বিয়ে শেষ হয়। তো বিয়ের 2-1 বছর পরে নানু গর্ভবতী হন। নানুর যে বাড়িটা, এই বাড়িটার বর্ণনাটা কিছুটা দেওয়ার দরকার। নানুর বাড়ির এরিয়া অর্থাৎ ওনার যেই জায়গাটা যেখানে ওনার বিয়ে হয়েছে ওটার এরিয়া 150% অর্থাৎ 150 ডেসিমেল, 1.5 একর। তাহলে বোঝাই যাচ্ছে বাড়িটা কতটুকু জায়গা নিয়ে। লোকমুখে শোনা যায় যে ওই সময়ের প্রেক্ষাপটে, অনেকদিন আগের ঘটনা তো, ওই সময়ের প্রেক্ষাপটে নানুর বাড়ির আশেপাশে এত গাছপালা ও বাঁশঝাড় ছিল, ঝোপ জঙ্গল ছিল যে এর ভিতর দিয়ে একটা বিড়াল পর্যন্ত হেঁটে যেতে হিমশিম খেয়ে যেত। শুধু চলাচলের জন্য একটি মেঠো পথ ছিল। আরো বড় বড় 2টো শিমুল গাছ ছিল যা বাড়ির 2 দিকে অবস্থিত ছিল। শিমুল গাছটির আনুমানিক বয়স 100 থেকে 120 বছর হয়ে থাকবে। তো নানু বিকেলে কিছু কাজের জন্য উনি কচুর ডগা কাটতে গিয়েছিলেন। ওনাদের স্থানীয়ভাবে এই ধরনের কচু গাছকে দুধ কচু বলা হয় আর কি।
তো ওই দুধ কচুর ডগা কাটতে গিয়েছিলেন একটা বিশেষ কাজের জন্য। তো উনি যখন শিমুল গাছের নিচে উনি 3 থেকে 4টি দুধ কচুর ডগা কেটেছেন, ওই সময় হঠাৎ করে শিমুল গাছের উপরের অংশ যেটা যে ডালটা ছিল, এই ডালের পাতাগুলো ডালটা হঠাৎ করে ঝনঝন করে নড়ে ওঠে। অর্থাৎ কেউ যদি ডাল ঝাঁকি দেয় যেরকম শব্দ হয় ওরকম শব্দ হলো। বাতাসে নড়লে এরকম হবে না, কেউ যদি ঝাঁকি দেয় যেমনটা হয় ওইরকম হলো। তো নানু তো ভয় পেয়ে দ্রুত ওখান থেকে চলে আসেন। এর মধ্যে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। তবে রাতের বেলা উনি স্বপ্নে দেখতেন একটি অবয়ব এসে নানুকে বলছে, তোর পেটে থাকা সন্তানকে আমি নিয়ে যাব রে, ওর রক্ত আমি চুষে চুষে খাবো। এটা দেখার পর নানু চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে উঠতেন। অনেকেই বলেছিলেন যে আরে এই অবস্থাতে এরকম দুঃস্বপ্ন অনেকেই দেখে, ও কিছু না। এরপর নানুর ডেলিভারির সময় হলো, একটি বাচ্চা হলো, ছেলে সন্তান, কিন্তু যে বাচ্চাটি হলো সেটি মৃত। মনে হচ্ছিল তার শরীরের সমস্ত রক্ত কেউ চুষে খেয়ে ফেলেছে, শরীরটা রক্ত শূন্য একদম ফ্যাকাশে হয়ে গেছে। এরপর নানুর আরো 3টা ছেলে হয়, একটা ছেলেও বাঁচেনি, প্রত্যেকেই রক্ত শূন্য অবস্থায় মারা গেছে। অর্থাৎ এই যে 4 মামা, সাদি ভাইয়ের 4 মামা কিন্তু এভাবেই মারা গেছেন। অনেক কবিরাজ দেখানো হয়েছে, কোনো লাভ হয়নি, কেউই জিন হাজির করতে পারে না। এরপর একজন কবিরাজ যার নাম ছিল জয়নাল কবিরাজ, উনি এই জিনটাকে অনেক কষ্টে দীর্ঘ সময় নিয়ে ধৈর্য ধরে রিচুয়াল করতে করতে হাজির করেছিলেন। জিনটা হাজির হবার পর তার পরিচয় জানতে চান। সে তো কোনো কথা বলতে চায় না। তখন নাকি ওই জয়নাল কবিরাজ বলেছিলেন যে বেটা দাঁড়া, তোকে এখন শিক্ষা দিচ্ছি। এরপর কবিরাজের সাথে আনা ঝুলি থেকে একটি মানুষের মাথার খুলি এবং একটি হাড় বের করে সামনে রেখে কি যেন মন্ত্র পড়ে, মন্ত্র পড়ার শেষে খুলিটি বাম হাতে ধরে ডান হাতে থাকা আরেকটি হাড় দিয়ে যখনই খুলিটিকে আঘাত করেছে, তখন ওই জিনটা আর্তনাদ করে ওঠে, বলছে বলছি বলছি মারিস না মারিস না। জিনটা বলে আমি হচ্ছি সেই যে ওর ভাইকে ছোটবেলায় রক্ত খেয়ে মেরে ফেলেছি, এবার ওর পালা। তবে ওকে আমি তো মারবো না, ওর সন্তানগুলোকে আমি মেরে ফেলবো। আমার প্রধান খাবারই হলো রক্ত। তাকে জিজ্ঞেস করা হয় তুই কিভাবে আসলি? বলে যে ওই যে শ্মশানে একটা বোয়াল মাছ ধরেছিল, ওই বোয়াল মাছের সাথে সাথে আমি চলে এসেছি। আর যখনই ইয়াসিন ওই বোয়াল মাছের শরীরে স্পর্শ করেছে, এরপর আমি ওর শরীরে ঢুকে গেছি। এরপরে আমি অপেক্ষায় ছিলাম কবে এই মেয়ের বিয়ে হবে। আমার সেই অপেক্ষা পূর্ণ হয়েছে, এখন আমি এই মেয়ের সন্তানদেরকে হত্যা করছি। তো এভাবেই ওই জিনটা বলে। তখন ওই কবিরাজ বলে যে তুই যদি না যাস এখনই তোকে মেরে ফেলবো, আর তুই কেন এমনটা করিস? তখন ওই জিনটা বলে যে তার গোত্রের মধ্যে তাকে নাকি রক্ত চোষা হিসাবে সবাই ডেকে থাকে। তার গোত্রের অন্যান্যরা রক্ত চোষা না হলেও তার প্রধান খাবারই নাকি রক্ত। রক্ত হলে তার মাথা ঠিক থাকে না, আর এটাই তার প্রধান খাবার, সে অন্যান্য খাবার পছন্দ করে না। এরপর কবিরাজ বলে যে যথেষ্ট হয়েছে, তুই এখন যা, নইলে তোকে মেরে ফেলবো। সে তো যেতে চায় না। এরপর কবিরাজ বলে ঠিক আছে, কি হলে যাবি? পরে একটি বড় আকৃতির পাঠার বিনিময়ে যেতে রাজি হয়। যে পাঠাটা এই যে শিমুল গাছ, অর্থাৎ নানুর যেখানে বিয়ে হয়েছে যে বাড়িতে শিমুল গাছটা রয়েছে, যে শিমুল গাছের ডালটা নড়ে উঠেছিল, এই শিমুল গাছের নিচে এই পাঠাটা রাতের বেলা নানুকে বেঁধে আসতে হবে। নানু সেটাই করেছিলেন। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে সকালবেলা গিয়ে দেখা যায় পাঠাটা ঠিকই আছে, তবে মৃত অবস্থায়। ওর শরীরের কোনো অঙ্গ থেকে যে রক্ত বের হয়েছে বিষয়টা এরকম না, তবে এই পাঠাটার শরীরে এক ফোঁটা রক্তও ছিল না। কেননা পাঠাটার গলার কাছে একটা ছিদ্রের মতো, একটা বা দুটো ছিদ্রের মতো দেখা গিয়েছিল। বোঝা যাচ্ছে যে এই ছিদ্র দিয়েই তার শরীর সমস্ত রক্ত খেয়ে ফেলা হয়েছে। এভাবে রক্ত শূন্য অবস্থায় ওই পাঠাটা পড়েছিল। এরপর থেকে নানুর এই সমস্যা দূর হয়ে যায়। নানুর 2টি কন্যা সন্তান হয়, যার মধ্যে একজন হচ্ছে এই সাদি ভাইয়ের আম্মু, আর আরেকজন ওনার খালা। তারা আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। এটাই ছিল ঘটনা।
যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনা 2015 সালের জানুয়ারি মাসের রাত, তখন 1টা কি 2টা হবে। জাহিদ ভাই হেলান দিয়ে আতশোয়া অবস্থায় বসে বসে কি জানি চিন্তা করছিল। এমন সময় এক পরিচিত জনের ফোন আসে। উনি বলেন যে ওনার এক আত্মীয়র বাড়িতে সমস্যা হচ্ছে, বেশ সমস্যা, উনি যেন কারণটা খুঁজে বের করে এবং সে কি আসতে পারবে কিনা। তো তিনি বলে যে ঠিক আছে আমি যাব, তো মাগরিবের নামাজের পরে যাব। সেদিন রাতে 1টা 2টার দিকে সময় বলে। তো পরদিন ওই বাড়িতে যায় এবং ওই বাড়িটা হচ্ছে উত্তরার কোন একটা সেক্টরের মসজিদের পাশে। তিনি বুঝতে পারে যদি কোনো সমস্যা থাকে, এবং আমি আগেও বলেছি সে বোঝার মতো একটা মানুষ। সেই বাড়িতে প্রবেশ করার পর তার পুরো শরীর গোলাচ্ছিল এবং বমি আসবে এমন লাগছিল। তো ওই সময় একটা মহিলা আসে ড্রয়িং রুমে, ওনার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো ওনার সাথে তার আলাপ আলোচনা শুরু হয়। উনি পরিচয় দেন, উনি কি করেন, উনি সবকিছু বলছেন। ডিটেলসে কথা বলার সময় হঠাৎ করে 30 বছর বয়সে একটা পুরুষ ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে এসে সোফার উপর পা তুলে বসে এবং ওই মহিলা যে কথা বলছিল ওই ওনার আচরণে বিরক্ত, ওই লোকটা খুব বিরক্তিকর একটা আচরণ করছিল। তো ওনার আচরণে বিরক্ত হয়ে হঠাৎ করে কথা বলতে যায়, এমন সময় ঠাস করে ওই লোকটার সামনে থাকা টেবিলটা সজোর একটা লাথি মারে এবং দৌড় দিয়ে চলে যায়। উনি খুব অবাক হয়ে গেল এবং সেই সময় ওই ভদ্রমহিলা আত্মচিৎকার করে ওঠে এবং ভয়ের চাপে উনি জাহিদ ভাইয়ের পা ধরে এসে হাঁপাতে থাকে যে ঘরে থাকা আত্মীয় স্বজনরা ওই ওনার চিৎকার শুনে চলে আসে। বাট ভদ্রমহিলা কান্না শুরু করে দেয় এবং এত কিছুর মাঝে জাহিদ ভাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায় থাকে এবং কি বলবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ করে আপনার পায়ের সামনে যদি কেউ আপনার পায়ের সামনে পড়ে বসে এবং কান্না করতে থাকে, আপনি কি করবেন? উনি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে যে এগুলা হইতেছে, দেখেন এগুলা হইতেছে আমাদের সাথে, আমার ছেলেটারে খাইছে, এখন আমাদেরকে খাবে, আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে ভাই, আমাদেরকে মেরে ফেলবে। এইভাবে প্রলাপ করছিল এবং সাথে সাথে উনি বেহুশ হয়ে যায়। আর জাহিদ ভাই একদম অপ্রস্তুত, কি করবে, এই মহিলা বেহুশ হয়ে গেছে। তো ওই আত্মীয় স্বজনরা এসে ওই মহিলাটাকে অন্য রুমে নিয়ে যায়। তো তার মামা ওই রুম ভিতর থেকে আসে এবং ভাইরে আরেকটা রুমে নিয়ে যায়, নিয়ে যায় বলে আগাগোড়া সব বলে এবং বলে যে 2-3 মাস আগে ওনারা একবার গ্রামে গিয়েছিল এবং সপরিবারে, সেটা বগুড়াতে। তো কে কে গিয়েছিল বললো যে উনি ওনার বড় ছেলে, তার স্ত্রী, ওনার বড় ছেলের নাম হচ্ছে সাকিব, ওনার স্ত্রী, ওনার মেজো ওনার ছোট ছেলে। একদিন মাগরিবের পর ওই ওনার বড় ছেলে বাসায় আসে এবং এসে না ঘুমায় পড়ে। তো রাতে তার স্ত্রী তার মা খাবার খেতে ডাকার পরও তিনি আসে না। সেভাবে পুরা রাত এবং পরের দিন জোহর পর্যন্ত কেটে যায়। কি ব্যাপার, তার ঘুম তো ভাঙে না। তার মা এবং বাড়ির সবাই তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ কেউ বললো সে নেশা করে আসছে, তাই এমন হইতে পারে। কিন্তু আপনি নেশাগ্রস্ত হলে একটা সময় জাগবেন, কিন্তু এই তো জাগছে না এবং সুরা হয় না। তো তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কোনো সুরাহা না হওয়ার পরে হাসপাতালের ডাক্তাররা বলে যে পিজিতে নেন। সেই রাতেই তাকে ঢাকায় আনা হয় এবং হসপিটালে নেওয়া হয়। চেক আপের পর ডাক্তাররা বলে উনি কোমায় চলে গেছে। তারা সাকিব সাহেবের হিস্ট্রি জানতে চায়, কিন্তু কোনো ধরনের হিস্ট্রি পূর্বে পাওয়া যায় না আর কি। এখন পরিবার তো ওনার পরিবার পুরাটাই শকে চলে যায়, কাহিনী কি, কোনো কুল কিনারা করতে পারছেন না। কোমায় গেল কেন? ওর তো কোনো শারীরিক সমস্যা ছিল না। তো কয়েকদিন পর কোমা থেকে ব্যাক করার পরে উনি নর্মাল হয় এবং ডাক্তাররা তাকে রিলিজ দিয়ে দেয়। ডাক্তাররা দেখে যে উনি নর্মাল, রিলিজ দিয়ে দেয়। ওনারা বাসায় চলে আসে। বাসায় আসার পর থেকে ওনার আচরণে শুরু হয় মারাত্মক পরিবর্তন। উনি গুনগুন করে গান গাইতে থাকতো, চুপচাপ বসে থাকতো, বিড়বিড় করে কথা বলতো, মেয়েদের মতো করে সাজতো, নীল পলিশ লাগাতো হাতের মধ্যে। তার এই অবস্থা দেখে ডাক্তারের কাছে আবারও নিলে বলে এটা ট্রমা থেকে হয়েছে, উনি তো একবার কমে গেছিল, ট্রমা থেকে হয়েছে। তো ডাক্তারি চিকিৎসা শুরু হয়, তাকে বাসায় রেখেই চিকিৎসা করা হচ্ছিল। একদিন সাকিব সাহেবের মা রুমের মধ্যে হাঁটছিল, এমন সময় হঠাৎ করে ভেতর থেকে সাকিব সাহেব তার মাকে ডাকলেন। সেই ডাক শুনে তার মায়ের বুকটা কাঁপুনি দিয়ে ওঠে, গায়ে কাটা দিয়ে লোম দাঁড়িয়ে যায়। সাকিব সাহেব আবার তার মাকে ডাকে, বলে রুনা আয়, তোর চুলে তেল মালিশ করে দিই। ওনার ছেলের দিকে তাকিয়ে দেখে ওনার ছেলে হিংস্র নজরে তার দিকে তাকিয়ে আছে আর একটা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। বলে আয় মা, তোর চুলে তেল মালিশ করে দিই। তার মা একটা চিৎকার দেয় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। সাকিবের স্ত্রী আসে এবং ওনার স্ত্রী এবং তার মা দুইজন ফ্লোরে বেহুশ হয়ে পড়েছিল আর কি। যেহেতু সাকিবের ভাই বোন বাসায় ছিল না, তাই তার প্রতিবেশীদের সাহায্য নেওয়া হয়। তো পরে আর সাকিব সাহেবের হুশ আসে না এবং ওনার মার হুশ আসার পর সাকিব সাহেবের মামাকে তিনি ফোন দেয় এবং বলে সাকিব তো আমি রুমের ভেতর দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ করে হুবহু আম্মার কণ্ঠে সে আমার ডাকলো, সাকিব সাহেবের নানির কণ্ঠে তাকে ডাকলো। যেভাবে তার মা তাকে ছোটবেলায় ডাকতো মাথায় তেল মালিশ করার জন্য, ঠিক সেরকম ভাবে হুবহু একই।
ওনার ভাই বাসায় চলে আসে তাড়াহুড়া করে। সাকিব সাহেব তখনও বেহুশ। উনি সাকিব সাহেবকে ডাকলেন, ধাক্কা দিয়ে জাগাতে চাইলেন। হঠাৎ করে সাকিব সাহেবের শরীর থেকে মহিলা কণ্ঠে, ভারী কণ্ঠে ভেসে আসে, সরে যায় এখান থেকে। এরপর সেই ঘুমন্ত অবস্থায় সে বসে, মানে চোখ বন্ধ করা অবস্থায় তার মামাকে উদ্দেশ্য করে বলে, অনেকদিন রক্ত খাই না রে, অনেক দিনের ক্ষুধা, একটা একটা করে খাবো, যদি বাঁচতে চাস চলে যা, নইলে তোকেও খাবো। মামা এবার ভয় পেয়ে যায়, বুঝতে বাকি থাকলো না এটা ডাক্তারি সমস্যা না। এই কথাগুলো সাকিব সাহেব বলছিল বিছানা থেকে চোখ বন্ধ করে। তো ওই সময় একটা হুজুরকে ডেকে আনা হয়। উনি চেহারায় পানি পড়া ছিটায় দেয় এবং ছিটায় দেওয়ার পর সেই অবস্থায় সাকিব সাহেব মুখ ভেঙচি কাটে। হুজুর পানি না ছিটিয়ে আমল করছিল ওনার পাশে বসে, আর সেই নারী কণ্ঠে সাকিব সাহেবের মুখ থেকে অট্ট হাসি আসে। হুজুর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাকিব কোনোভাবেই তার সাথে কথা বলছিল না। তো সেই হুজুর চলে যায় এবং যাওয়ার সময় বলে, এটা খুব পাওয়ারফুল জিনের আসর, আপনারা অন্য কারো সাহায্য নেন। তারা বেশ কয়েকজনের কাছে যায় এবং বেশ কয়েকজনকে সাকিব সাহেবকে দেখায়, কিন্তু সাকিব সাহেবের সাথে যখন কথা বলতে চায় তখনই সে মুখ ভেঙচি কাটে। আর যারা আসতো, মানে মুখ ভেঙচি কাটার সময় যেসব ভাষায় কথা বলতো, তারা হুবহু আত্মীয় স্বজনদের ভাষায় কথা বলতো এবং 2-3টে কথা বলতো। এর মধ্যে সাকিব সাহেবের মায়ের প্রতি রাতে একটা বাজে ঘটনা শুরু হয়। রাতে শোয়ার পর যখন গভীর ঘুমে নিমগ্ন থাকতো, উনি স্বপ্নে একটা জিনিস দেখতেন যে ওনার বড় ছেলে সাকিব তার মেয়েকে বা কখনো তার ছোট ছেলেকে তার চোখের সামনে জীবন্ত কেটে টুকরো টুকরো করে কাটছে, আর তারা যন্ত্রণায় তার মার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সাকিব সাহেব তাদের শরীরের কাটা অংশ নিয়ে কামড়াচ্ছে। আমার নিজেরই লোম দাঁড়িয়ে যাচ্ছে বলার সময়। এবং সাকিব সাহেব তার শরীরের কাটা অংশ কামড়াচ্ছে এবং তার মার দিকে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। এই বিশ্রীর স্বপ্ন দেখে প্রতিদিন শেষ রাতের দিকে তার মার ঘুম ভাঙতো এবং ঘুম ভাঙলে উনি দেখতেন কালো ছায়া একটা তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে এবং কয়েক সেকেন্ড পর তা মিশে যায়। সাকিব সাহেবের ভাই বোনরা সেম স্বপ্ন দেখতো, তাদের ভাই বোনদের সামনেও তার মাকে জীবন্ত কেটে টুকরো করে। তার ভাই বোনরা যখন স্বপ্ন দেখতো তখন দেখতো যে তার মাকে জীবন্ত কেটে টুকরো করছে এবং সেইভাবে একইভাবে মাংস কামড় নিয়ে তার ভাই বোনদের দিকে তাকিয়ে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। কিন্তু এদিক থেকে সাকিব সাহেবের স্ত্রীর কোনো সমস্যা হচ্ছিল না, উনি ভালোই ছিলেন। তো সাকিব সাহেব স্বাভাবিক খাবার খেতেন না। রাতে সবাই যখন ঘুমায় যেত তখন ফ্রিজে রাখা কাঁচা মাছ, মাংস, ডিম খেয়ে ফেলতো। সকালে ফ্রিজ খুঁজলে সেগুলো আর খুঁজে পাওয়া যেত না। একটা পর্যায়ে না পেরে ওনাকে শেকল দিয়ে বেঁধে ঘরে রাখা হলো, এবং যাতে উনি কোনো কিছু ভাঙচুর করতে না পারে। কারণ মাঝে মাঝে উনি কোনো না কোনো জিনিস ভাঙচুর করতো, এবং সেটা করতো ঘুমন্ত অবস্থায়, চোখ বন্ধ করা অবস্থায়। আমি আগেও বলেছি, উনি যা কিছুই করতো তার সবই চোখ বন্ধ করা অবস্থায়। তো জাহিদ ভাই কথাগুলো শুনলো এবং ওই ভদ্র মহিলার হুঁশ তখন ফিরে, উনি স্বাভাবিক হয় এবং ওনার সাথে সেই স্বপ্নের কথা স্বপ্নের কথা জাহিদ ভাইকে বলে। তো জাহিদ ভাই, ঠিক আছে, আমি আজকে আসি, আমি কালকে আবার আসবো। তো তখন সাকিব সাহেবের মামা বললো যে, আপনি কি একটু সাকিবকে দেখবেন? তো ওই জাহিদ ভাই বলে, আমি তো দেখলাম ওনাকে একটু আগে সামনে তো আমার সামনে আসলো, ড্রয়িং রুমে আসলো, লাথি দিয়ে টেবিল ভেঙে চলে গেল। এটা শুনেই ঘরে থাকা সবাই তার দিকে তাকালো। তার মামা বলে, কি বলেন ভাই, ও তো শেকলে বাঁধা, আর ওকে তো ঘরবন্দি করে রাখা, ওর ঘর তো বাইরে থেকে লক করো, কিভাবে আসবে? আর টেবিল তো না, এর আগেও অনেক কিছু দেখা যায় যে ভেঙে যাচ্ছে আর আমাদের সামনে। এটা বলে ওনার ঘরটা তার মামা তাকে দেখায়। তো জাহিদ ভাই আর কিছু ভাবতে চায় নাই। তিনি চলে আসার সময় দরজা ক্রস করে, এমন সময় সাকিব ভাইয়ের মা তার হাতটা ধরে বলতেই কেঁদে ফেলে আর কি। উনি কিছু বলতে পারছিল না। তো জাহিদ ভাই সেদিন সান্ত্বনা দিয়ে ওই বাড়িটা ত্যাগ করে। তো উনি সবসময় এশার নামাজটা একটু দেরি করে পড়ে, আর সেদিন সাকিব সাহেবের মায়ের কান্নাটা তার কাছে খুব খারাপ লাগছিল। তো রাতে বেলা তিনি তাহাজ্জুদ পড়ে তার সেই জিনকে স্মরণ করে। তিনি আসার পর প্রথমেই জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? জিজ্ঞেস করলেন, সাথে সাথে তিনি বলেন যে, আমি এই জায়গায় গিয়েছিলাম, এই ঘটনা। তো জানতে চাই সাকিবের কি হয়েছে, কেন উনি এমন করছে, আপনি বলেন তো। উনি আমাকে বলেন, অপেক্ষা করো। তার মানে উনি জাহিদ সাহেবকে বলেন যে অপেক্ষা করো, বলে উনি চলে যায়। সেই জিনটা চলে যায়। কিছুক্ষণ পরে সেই জিনটা আসে। আর যেহেতু যাচ্ছ ওদের বাড়িতে, তাই যা যা দেখবে, যা যা বুঝবে, তা তাদের কাউকে বুঝতে দিবে না, এটা তাকে বলছে। সাথে সাথে চলে আসবা, কিন্তু এই কথাটা মনে রেখো, তুমি সাকিবকে আয়নার সামনে রাখবা। এরপর তিনি জাহিদ ভাইকে মোমবাতি দেয় 5টা, বলে এই বাতিগুলো
ওই পরিবারের 5 জনের নাম লিখে আয়নার সামনে জ্বালায় দিবা। মোম জ্বালানোর সময় তুমি তাদের সবাইকে এক জায়গায় একত্র করবা এবং তাদের 5 জনের প্রতিফলন আয়নায় দেখবা। বাকিটা তুমি নিজে নিজে বুঝে যাবা। আরো কিছু ব্যাপারে শিখিয়ে দেয়। তিনি চলে যাওয়ার সময় বলে, এই কথাটা মনে রেখো, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তো ওনার কাছে, জিনের কাছে জাহিদ ভাই জিনিসটার বিষয় জানতে চায়। বলে, কথাটা তুমি মনে রাখবা, উত্তর তুমি পেয়ে যাবা। এটা বলে উনি বিদায় নিয়ে চলে যায়। তো সেদিন মাগরিবের নামাজ পড়ে তাদের বাসায় চলে যাওয়া হয়। তখন ঘরে তাদের অনেক আত্মীয় স্বজন ছিল, সাকিবের মামারা এবং তাদের পরিবার। তো জাহিদ ভাই এত লোক দেখে অবাক হয় নাই, বরং তার মাথায় কেবল একটা জিনিস ঘুরছে, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তাই তিনি আসার আগে একটা বেলি ফুলের মালা ছিঁড়ে তার পকেটে নিয়ে আসছিল, এই আশায় যে এই ফুলের গন্ধতে কিছু না কিছু একটা হবেই। তিনি পুরো ফ্ল্যাট অন্ধকার করে দেয়। তাদের পরিবারের 5 জনের নাম লেখা হয় 5টা মোমবাতিতে এবং আয়নার সামনে রাখা হয়। তো ওই বাইরে থেকে স্ট্রিট ল্যাম্পের আলো আসছিল, তাই আবছা আলোয় দেখা যাচ্ছিল সবকিছু। সাকিব সাহেব তখন উন্মত্ত হয়ে গেছে, হুমকি দিচ্ছে, কান্নাকাটি এবং দাপড়াচ্ছে। অনেক কষ্টে বেশ কজন মিলে তাকে সেই ঘরে আয়নার সামনে এনে অনেক কষ্টে তার আয়নার সামনে বসানো হলো। এবং এই জাহিদ ভাইয়ের কাছে কিছু আমল করা পানি ছিল এবং সেটা তার উপরে ছিটায়। এই ছিটানোর পরপরই ওই লোকটা মাথা নিচু করে বসে পড়ে, সাকিব সাহেব। এবং জাহিদ ভাই বলে বাকি সদস্য তার মা, ভাই, বোন, স্ত্রীকে বসায় দেয় এবং সেই মোমগুলো জ্বালায় দেয় এবং তাদের বলে সবাই আয়নার দিকে তাকায় থাকেন। তারা তাকায় থাকে। আর তখন সাকিব সাহেব গত 1 মাসের মধ্যে প্রথমবার চোখ খুলে, কিন্তু তার দিকে তাকিয়ে থাকে, মানে জাহিদ ভাইয়ের দিকে ওই সাকিব সাহেব তাকিয়ে আছে। তো জাহিদ ভাই জানতো এরা সাকিব সাহেব না। এর মধ্যে তিনি আয়নায় বারবার তাকাচ্ছিল জাহিদ সাহেব। তো তিনি, জাহিদ ভাই বারবার আয়নায় দেখছিল যে আয়নায় মানে সাকিব সাহেবের স্ত্রী ছাড়া বাকি সবার মুখটা কেমন যেমন বিদঘুটে লাগছিল এবং সাকিব সাহেবের চেহারার বদলে একজন কুৎসিত কালো মোটা ঠোঁটের একটা কালো শাল জড়ানো মহিলাগুলোর চোখ লাল, তাকে আয়নায় দেখা যাচ্ছিল। ও রাগ নিয়ে তিনি তার মানে জাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো জাহিদ ভাইয়ের বুকটা ধক করে ওঠে। জাহিদ ভাই তার মা এবং তার পরিবারের দিকে তাকিয়ে দেখে সেভাবেই তাকিয়ে আছে তার আয়নার দিকে। তারা স্বাভাবিক ছিল, কিন্তু আয়নাতে তিনি তাদের অন্যভাবেই দেখছিল। তো জাহিদ ভাই হঠাৎ করে কি মনে করে যেন বেলি ফুলের মালাটা সাকিব ভাইয়ের মুখে ছুঁড়ে মারে, আর তখনই মোমগুলা ধূপ করে নিভে যায়। জাহিদ ভাই ঘরে আলো জ্বালায় এবং মোমগুলো হাতে নেয়। মোমগুলো হাতে নিয়ে দেখে একটা মোম ছাড়া বাকি সবগুলা মোম ভেঙে গেছে। আর যে মোমটা ভাঙেনি সেই মোমটা হতো সাকিব সাহেবের স্ত্রীর, যেটা সাকিব সাহেবের স্ত্রীর নাম লেখা ছিল। তো জাহিদ ভাই বুঝে ফেলে এই ঘরের সমস্যার মূল হচ্ছে সাকিব ভাইয়ের স্ত্রী। সেই রাতে জাহিদ ভাই তার জিনকে সবকিছু বলে। তিনি বলেন এই মেয়েটার পূর্বে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু পারিবারিক ভাবে এইখানে বিয়ে হয়ে যায় 6 মাস আগেই। এখন এই মেয়ে এবং তার প্রেমিক এক কবিরাজের মাধ্যমে আদমখোর দেওকে সাকিব ভাইয়ের উপরে চালান করে, যাতে সাকিবকে সেই দেও মেরে ফেলে এবং তার স্ত্রী তার পাগলামির দোহাই দিয়ে ডিভোর্স দিয়ে যেন চলে যেতে পারে। তো জাহিদ ভাই বলে এটা তো স্বীকার করবে না কোনোভাবেই। তখন তিনি বলে না, স্বীকার করুক আর না করুক সে বলে দিবে, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। তো জাহিদ ভাই বলে হ্যাঁ কি বুদ্ধি? বলে যে তুমি এক কাজ করো, তুমি একটা জিনিস একটা জিনিস আছে, আমি তোমাকে সাকিবের উপরে সাকিবকে দিব খাওয়ার জন্য, এবং সবাইকে ডাকবে ওই সময় যেন সবাই উপস্থিত থাকে ঘরের সামনে সাকিবকে জিনিসটা খাওয়ানোর সময়। তো পরদিন পুনরায় সে তার বাসায় যায়। সেই জিনের কথা মতো কিছু আধা সেদ্ধ মাংসের ব্যবস্থা করা হয়। সাকিব সাহেব সেইভাবেই মানে বেহুশ হয়েছিল, মানে চোখ বন্ধ, কিন্তু উনি বসে আছে বা দাপড়াচ্ছে এরকম অবস্থা আর কি। তো খাবার ওনার সামনে আনার পর উনি জেগে ওঠে এবং তাড়াহুড়া করে সে মাংসটা খায়। সেই মাংসতে আগেই জাহিদ ভাইয়ের জিন একটা তদবির করে দিয়েছিল। তো মাংস মুখে নিতেই সেই দেহ যন্ত্রণা গঙ্গাতে থাকে। একটা সময় বলতে থাকে আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি আগুনে জ্বলছি, আমাকে ছেড়ে দে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। তখন জাহিদ ভাই কোরআন শরীফ থেকে সূরা কাহফের 40 থেকে 89 নম্বর আয়াত পড়ে তার শরীরে ফু দেয়। সে বসে পড়ে। তো জাহিদ ভাই বলে সবাইকে সত্য বলে দাও, নইলে আজ তোমাকে এখানেই শেষ করে দেব। আল্লাহর কালাম তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কিন্তু জানো এখানে আমি একা না। এটা হচ্ছে জাহিদ ভাই ওই জিনকে বলছে। এটা বলার পর জাহিদ ভাইয়ের সেই জিন সেখানে আসে এবং জিন যেখানে আসছে সেটা ওই জাহিদ ভাই ছাড়া আর কেউ বুঝতে পারে না।
তো জাহিদ ভাই কোরআন হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করে, কি নাম আপনার? সে বললে, জং বাহাদুর। আমি আসামের ভোলাগঞ্জে থাকতাম, আমাকে নিতাই মাওং পাঠিয়েছে। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, কেন? তখন সে সাকিবের বাম হাতের বুড়ো এবং তর্জনী ছাড়া বাকি 3 আঙ্গুল দিয়ে তার স্ত্রীর দিকে নির্দেশ করে বলে, ও আর ওর প্রেমিক আমাকে পাঠিয়েছে সাকিবকে মেরে ফেলতে। এটা সে 3 বার বলে পরপর 3 বার চিৎকার করে গোঙানি দেয়। 4 মাস আগে অমাবস্যার রাতে একটা পাঁঠা বলি দিয়ে সেই পাঁঠার মাথার তিলক দিয়ে সে দেওয়ের পূজা করে এবং সেই পাঁঠার মাথার সাকিবের পরনের কাপড় চুল নখে বেঁধে দেয়। পুনরায় অগ্নিযজ্ঞ করে এই দেওকে এখানে তাদের ক্ষতি করতে পাঠিয়েছে। তার মানে আপনারা বুঝছেন নিশ্চয়ই যে সাকিব সাহেবের কাপড়, চুল, নখ একটা পুটলির মধ্যে করে সেই রক্ত ভিজিয়ে তারা পূজা করে তাকে এই দেওকে এখানে পাঠিয়েছে। এটা শুনে সকলেই অবাক হয়ে যায়। ওই সময় তার স্ত্রী অনেকক্ষণ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে নেয়। ওই স্ত্রী বলে তার প্রেমিক যেভাবে বলেছেন তিনি সেভাবে করেছেন এবং সাকিবের মায়ের কাছে ক্ষমা চান। কিন্তু এত কিছু ঘোরের মধ্যেও সবাই বোকার মতো সবকিছু শুনছিল। এই মেয়েরা যে এত বড় দোষ করলো তখন এই জিনিসগুলো আর তার মাথায় নেই। তারা সবাই দেখছে যে সামনে কি হচ্ছে। তো জাহিদ ভাই দেওকে বলে, ওই দেও মানে যে দেওকে বলে যে সাকিব এবং তার পরিবারকে ছেড়ে চলে যেতে হবে, নইলে ছাই হতে হবে। সে বলে সে চলে যাবে যদি সেই অগ্নিযজ্ঞ করা পাঁঠার মাথার সেই পুটলিটা ফেরত দেয়। কারণ এই পুটলির মধ্যে হচ্ছে এই দেওটা বন্দী। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে, পুটলিটা কোথায়? সে বলে সাকিবের বউয়ের কাছে। তখন সাকিবের মামার মানে সাকিবের বউকে ভয় দেখায় এবং সাথে সাথে সে বলে যে পুটলিটা আমি তো বাথরুমের ফ্ল্যাশের ট্যাঙ্কের ভিতরে রাখছি। তখন তাকে দিয়ে সেই পুটলি বের করা হয় এবং দেওর কথা মতো সেই পুটলি বাড়ির ছাদের গেটের সামনে রেখে আসা হয়। তার কিছুক্ষণ পর সাকিব ভাই বেহুশ হয়ে যায়। তখন সেই বাড়িতে থাকা ওই জাহিদ ভাইয়ের জিন সাকিবের পাশে এসে দাঁড়ায় এবং সাকিব ভাইকে ফু দেয় এবং ফু দিলে তিনি জেগে ওঠে। এবং এই যে ফু দেয় সাকিব সাহেবের জিন, এটা কিন্তু শুধু সাকিব জাহিদ ভাই দেখছিল, জাহিদ ভাইয়ের জিন আর কি। সাকিবকে যে এসে ফু দিচ্ছে এটা শুধু জাহিদ ভাই দেখছিল, কেউ দেখছিল না। তো সাকিব সাহেবের উপর থেকে সব সমস্যা আল্লাহর মতো এরপর থেকে শেষ হয়ে যায়। বাস্তবতা অনেক কঠিন, আসলেই কঠিন। কারোর ক্ষতি করে তার বসবাস করা যায় না। তাই সবকিছু ধরা পড়ার পরে সাকিব সাহেবের মামারা, আত্মীয় স্বজনরা সবাই মিলে সাকিব সাহেবের স্ত্রীকে বের করে দেয় এবং 1 মাসের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সাকিব সাহেবের পুরোপুরি সুস্থ হতে 8 মাস সময় লাগে এবং 2017-তে তিনি পুনরায় বিয়ে করে সাউথ আফ্রিকাতে সেটেল ডাউন হয়ে যায়। তো লিসেনার, ঘটনা এখানেই শেষ। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, দেও হচ্ছে এমন একটা প্রজাতি যারা মূলত জানোয়ারের স্বভাবের হয়। এরা মানুষকে মেরে ফেলে একা পেলে, এমনকি তাদের লাশকে তারা খেয়ে ফেলতে চায়। মূলত শ্মশানের আশেপাশে এবং গভীর জঙ্গলেরা থাকে। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন নাজমুল সাকিন নামে একজন। তিনি খুলনাতে বসবাস করেন এবং তিনি পেশায় একজন শিক্ষক। তো তিনি একটি ঘটনা শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে এই অতিপ্রাকৃত ঘটনাটি তার বাবার সাথে ঘটেছিল। এবং যদিও এই ধরনের ঘটনা আমরা সবসময় শুনি, কিন্তু যার সাথে ঘটে সেই বুঝতে পারে এটা কতটা ভয়াবহ তার জীবনে হয় সেই সময়টা। তো যাই হোক, তার বাবার কাছ থেকে শোনা এই ঘটনাটা নাজমুল সাকিন সাহেব শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। এই ঘটনার প্রেক্ষাপট 1985 সাল। 85 সালে তখন তার বাবার বয়স 10 বছর, আর তার দাদা তার কিছুদিন আগেই বরিশাল থেকে খুলনাতে মুভ করে আসেন। আর খুলনা মুভ করে আসাটা ছিল তার চাকরি সূত্রে আসা। তিনি পোস্টিং নিয়ে এসেছিলেন এখানে। তো পোস্টিং হওয়ার পর তিনি একটু তার মন খারাপ ছিল, কারণ যেখানে তিনি ছিলেন সেই জায়গায় মোটামুটি সেটেল হয়ে গেছিলেন, ভাল লাগতো সেই জায়গাটা। তিনি ছিলেন সেখানকার কাস্টমস হাউসের কাছেই একজন কর্মকর্তা। তো সেখানে সেই সবকিছুর মালপত্র ওঠানামা, সেগুলোর হিসেব নিকেশ সবকিছুর দায়িত্বে তিনি ছিলেন। তো যাই হোক, এখন নতুন শহর এবং এখানে এসে তার কাছে একটু অন্যরকম লাগছে। তো তিনি খুলনায় মুভ করছিলেন একটু পল্লী এলাকায়, সেখানে তার আত্মীয় থাকতো, সেখানে গিয়েছিলেন, তার কাছে বেশ ভালো লাগতো জায়গাটা। তো ওই জায়গায় তিনি মুভ করছেন এবং তার নাজমুলের যে দাদি তিনিও কিন্তু ওই একটু নেচার ঘেরা জায়গায় পছন্দ করতেন। তো এই কারণে তিনি তাদের আত্মীয়র বাসার কাছে মুভ করছিলেন এবং সেখান থেকে তার আসতে খুব একটা কষ্ট হতো না। এখানে তিনি চলে আসতেন, ওখানে ট্রলার ছিল, ট্রলারে করে সুন্দর চলে আসতেন। তো এসে কাজ করে আবার তিনি বিকেলবেলা ব্যাক করে চলে যেতেন বাড়িতে।
তো বাড়ি ফিরে যাওয়ার সময় নাজমুল সাহেবের দাদার বেশ সুন্দর অভিজ্ঞতা হতো, কারণ অনেক মানুষই ছিল যারা চলে যেত সেদিকে ট্রলারে উঠতে এবং সে ট্রলার চড়া শুরু করতো নদী ধরে, এবং বেশ সুন্দর লাগতো। মানে বিকেল গড়ায় যখন সন্ধ্যা নামতো ট্রলারের উপরে, দেখা যেত যে ট্রলারের মধ্যে একটা হারিকেন জ্বালিয়ে বসেছে সেই মাঝি, যিনি হাল ধরে আছেন, ট্রলার চলছে ভুটভুট ভুটভুট করে, আর মানুষজন, বিভিন্ন মানুষ গল্প করছে। আবার অনেকে দেখা যেত যে মাঝখানে কোথাও থেমে আবার কিছু মানুষ নেমে যেত, এবং ওনার যে জায়গাটা ছিল, এই নামটা অবশ্য উল্লেখ করেছেন নাজমুল, বাট আমি সঙ্গত কারণে আমরা যেহেতু কোনো স্পেসিফিক লোকেশন শেয়ার করি না, সেই জন্য করছি না। তো যাই হোক, যেইখানে তার বাসা ছিল আর কি, সেই গ্রামে যখন নৌকাটা থামতো তখন মোটামুটি সন্ধ্যা হয়ে যেত। তো এইখানে আসার পরে নাজমুলের দাদার একটু অস্বস্তি লাগতো, কারণ এই গ্রামের যে রাস্তাটা বেশ লম্বা হাঁটাপথ, এবং এই হাঁটাপথটা বেশ ভালো পরিমাণের নেচারে ঘেরা, মানে গাছ গাছালি, নীরবতা, ঠান্ডা বাতাস লাগতো তখন, কারণ তিনি মুভ করছিলেন সেপ্টেম্বরের দিকে। তো সেই সময় ওই সময় 85 সালের দিকে, তখন কিন্তু সেপ্টেম্বরের দিকে মোটামুটি গ্রাম অঞ্চলে ঠান্ডা লাগা শুরু করে দিত। মানে তখনই অনেকেই হাফ হাতা সোয়েটার পরে ঘুরতো, শাল পরে ঘুরতো, এরকম। যাই হোক, তখন তিনি আসতেন এই নেচারের মধ্যে দিয়ে, তার কাছে একটু অন্যরকম লাগতো। দেখা যেত যে গাছ গাছালি, বাঁশঝাড় ছাওয়া যে জায়গাগুলো ছেয়ে যেত কুয়াশা, এরকম। আর তারপরে একটা বেশ বড় কবরস্থান ছিল, কবরস্থানের ওই পাশে একটা বড় সবেদা গাছ ছিল। এই সবেদা গাছটাকে ওনার কাছেই কেমন যেন একটু অন্যরকম লাগতো। মনে হতো কি যে এই সবেদা গাছটা কাইন্ড অফ লাইক মানুষের মতো হাত পা এরকম মেলে থাকতো, এরকম লাগতো দূর থেকে দেখলে। অন্ধকার, মানে আলো আধারিত হয়ে যেত তখন তিনি যখন আসতেছেন সন্ধ্যা, মানে জায়গাটা তার ভালো লাগতো না আর কি, কবরস্থানের শেষে তো। যাই হোক, তিনি তারপর আসতেন। এই এতটুকু এই রোমাঞ্চ বোধ করাটাও আসলে নাজমুল সাহেবের দাদার বেশ ভালোই লাগতো। তো যাই হোক, তো আরেকটু সময় পার হয়ে গেল, মানে ঠান্ডাটা আরেকটু জেগে বসলো। তো ওইখানে তিনি খেয়াল করলেন গত কয়দিন ধরে বেশ মাছ আসছে, মাছ, এবং সে মাছ মানে ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আসতেছে এবং সেগুলো বেশ ডিমওয়ালা ইলিশ মাছ। তো সকালের দিকে এসে বেশিক্ষণ থাকে না। তো তিনি সেটা শুনছেন তার ওখানকার কলিগদের কাছেও, যে সকালে মাছগুলো আসে, এসে চলে যায়। তো তিনি চিন্তা করতেছিলেন যে আমি যদি কিনে রাখলে আবার বিকালে নিয়ে যাব, মাছটা অনেকক্ষণ থাকবে, আবার বরফ টরফ দিয়ে রাখতে হবে, এর থেকে কিভাবে কি করা যায়। তিনি এই মাছের গল্প কিন্তু নাজমুল সাহেবের দাদির সাথেও করছেন। বারান্দায় বসে বসে বলছেন যে এরকম মাছ তো আছে, অনেক বড় বড় ডিমওয়ালা মাছ আসে, অনেক সুন্দর, এরকম এক জোড়া কিনে পাঠাই দিলে তো ভালোই হতো। তো বলছে, কারে দিয়ে পাঠাবা তুমি? তো তিনি বললেন যে আমি এক কাজ করি, মানে নাজমুল সাহেবের বাবা, আর তার একটা ছদ্মনাম দিয়েছেন নাজমুল সাহেব। তিনি বলেছেন যে তার বাবার ছদ্মনাম তিনি দেখে দিয়েছেন এখানে শাহনুর সাহেব। তো বললো যে শাহনুরের হাতে সকালে ওরে নিয়ে দিয়ে দিব। তো তার স্ত্রী, মানে নাজমুল সাহেবের দাদি, বলতেছে যে না, এত ছোট ছেলে, ওর হাতে তুমি মাছ দিয়ে পাঠাবে, এত দূর কিভাবে আসবে? কি বলে, আর আসবে, ওর নিয়ে যাবো অফিসে, নিয়ে যাও, ওর এখানে মাছ টাছ কিনে দিয়ে মিষ্টি টিষ্টি খাওয়ায়, তারপর সুন্দর করে উঠাই দিলে আমার ছেলে অনেক সাহসী, পারবে, আসতে পারবে, সমস্যা হবে না। তো তার দাদির মানে পছন্দ হয় না আইডিয়াটা, তিনি চান না আর কি ছেলেকে এত দূরে একাই ভাবে দিতে। তো তারপরও বাবা যেহেতু সাহসী, বাবা চাচ্ছে, তিনি আর কিছু বলেন না। তো রাতের বেলা তারা সুন্দর ঘুমায় যায়। তো পরদিন সকালবেলায় নাজমুল সাহেবের দাদার মানে ইচ্ছা হয় ছেলেকে নিয়ে যাবেন। ঠান্ডা পড়ে গেছে বেশ, এবং দেখা যেত যে ওই সময় মানে কুয়াশা পড়তো বেশ, সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতো। তো তিনি মোটামুটি প্রিপেয়ার হয়ে গেলেন, মোটা সোয়েটার টোয়েটার পরে, শাল টাল পরে, এবং ছেলেকেও রেডি করে দিতে বললেন। তো ছেলেও একটা এরকম সোয়েটার টোয়েটার পরে, শার্ট টার্ট পরে, উপরে চাদর পরে রওনা দিলেন বাবার সাথে। তো বাপ বেটা দুইজন যাচ্ছে, মানে নাজমুল সাহেবের দাদা আর বাবা দুইজন যাচ্ছে। তো তিনি জিজ্ঞেস করতেছেন যে তোর কাছে কেমন লাগে এই জায়গা, ছেলেকে জিজ্ঞেস করতেছে। ছেলে বলে, বাবা অনেক ভালো লাগে, কিন্তু বাইরে যাইতে দেয় না মা। বলে, কেন? ওই সামনে গেলে ওইখানে ওই যে কবরস্থান, সবেদা গাছ, ওগুলা নাকি কেমন, ওগুলা নাকি ভয়ের, ওই জায়গা দিয়ে যাইতে দেয় না আম্মা। কেন? তো বলে যে আরে ওখানে নাকি কোন মহিলা মনের দুঃখে ঝুলে গেছিল গাছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কে বলছে তোরে? আমার মা বলছে। বলে, দাঁড়া, তোর মারে আমি বলতেছি। তো ঠিক না, তোরে কেন এগুলো বলে এইসব? বলে, না বলছে আর কি, ভূত প্রেতের গল্প বলতে যায়। তো তার দাদা হাঁটতে হাঁটতে যাচ্ছে তার বাবাকে নিয়ে, ছেলের সাথে এইসব গল্প করতেছে এবং তাকাচ্ছেন। দেখেছে আসলেই জায়গাটা কেমন ধুধু ধুধু লাগে, কুয়াশা পড়ছে, সকালের দিকে যাচ্ছেন তো তিনি। তো ওই সময় সকাল 7টা-8টার সময় বেশ কুয়াশা থাকতো, আর ঠান্ডা পড়তেছে মোটামুটি, বেশ ঠান্ডা, তখন একটু জমাট বাঁধা অবস্থা।
তো হেঁটে হেঁটে এক সময় রোদটা আরো বাড়লো এবং তারা পৌঁছায় গেল এবং সেই খেয়াঘাট থেকে নৌকায় উঠলো তারা তাদের ট্রলারে এবং সেটাতে করে চলা শুরু করলো। সেই ইঞ্জিন নৌকা তাদেরকে নিয়ে এক সময় ওই যে অন্যান্য ঘাটে থেমে এক পর্যায়ে তাকে নিয়ে গেল তার সেই জায়গায় যেখানে তার যে অফিস, মূল শহরের একটা প্রান্তে যেখানে। তো ওখানে নেমে খুব ব্যস্ত জায়গা এবং নাজমুল সাহেবের বাবারও খুব পছন্দ হইতেছে, মানে তার বাবার কর্মস্থল, এবং বাবাও ছেলেকে নিয়ে এসে খুব খুশি যে দেখাচ্ছে যে দেখ এখানে এই জিনিসগুলো দেখছি। খুব মানে ফ্রেন্ডলি ছিল তিনি, তার মানে নাজমুল সাহেবের দাদা তার বাবার সাথে খুব ফ্রেন্ডলি ছিল। তো ওইটা ঘুরে তাকে নিয়ে গেল, চল এখানে মিষ্টির দোকান আছে, খুব নাম করা মিষ্টি ছানা, এই ছানা কাঁচা ছানা অনেক মজা, তো কাঁচা ছানা দিয়ে লুচি দিয়ে খাবি। তো ছেলে তো খুব খুশি, তো তাকে নিয়ে কাঁচা ছানা লুচি এগুলো খাওয়াইলো বসায় বাবা। তো মানে নাজমুল সাহেবের বাবা আর দাদা দুজনে মিলেই খেলেন এবং খেয়ে খুব খুশি। তো দুজন আসছেন, তো অফিসে ঢোকার আগে তিনি বললেন যে এক কাজ করি, তোরে মাছ কিনে দিই, যে জন্য তোরে আনছি আজকে, মিষ্টি তো খাওয়াইতামই, আর তোরে এই মাছ কিনে দিই, মাছ নিয়ে যা, সাথে তোর মার জন্য রসগোল্লাও নিয়ে যায় এখান থেকে। তো তিনি নিয়ে গেলেন ছেলেকে, মাছের ওখানে ডাক উঠতেছে, তো তিনি এক জোড়া বেশ বড় মাছ কিনলেন, বড় মাছ, এবং বুঝে শুনে গেলেন ডিম আছে এরকম। কেনার পর ছেলেকে ওটা ধরায় দিলেন, আর কাছাকাছি দোকান থেকে রসগোল্লা কিনলেন, মাটির হাড়িতে রসগোল্লা থাকে, খুব মানে সরেস রসগোল্লা এরকম। তো দিয়ে ছেলেকে নিয়ে গেলেন তিনি ওই ইসের কাছে, ইঞ্জিন নৌকার কাছে ওখানে। তো তখন একটা নৌকা যাচ্ছে, তখন অলরেডি মানে কড়কড়া রোদ হয়ে গেছে আর কি, একটু পরে দুপুর হবে। তো বললো যে তুই যাইতে পারবি না? ছেলে বলছে হ্যাঁ পারবো। তো নিয়ে নৌকায় উঠায় তিনি ছেলেকে কপাল একটা চুমা দিয়ে বললেন যে যা, অসুবিধা না। ওই যে ট্রলারওয়ালাকে বলে দিল যে মানে ভাড়া আমি দিয়ে দিতেছি এসে, বলে যাক তার মতো এটা মিটমাট করে দিল। নাজমুল সাহেবের বাবা ট্রলারে করে যাচ্ছেন, তার হাতে দুইটা ইলিশ মাছ, বেশ বড় বড় রাজা ইলিশ, এগুলার এক একটার সাইজে 2 কেজির মতো। এবং ওই আশেপাশে যারা উঠছে তারাই জিজ্ঞেস করতেছে বাপরে বাপ এত বড় ইলিশ, মানে কি অবস্থা? কয় বাপ কিনে দিচ্ছে ওখান থেকে। বলো আচ্ছা, এর মধ্যে কি? মিষ্টি। মিষ্টি, ভালো মিষ্টি তো, যাও যাও বাড়ি যাও, যে খাওয়াও সবাই। তো এগুলো বলতেছে মানুষজন, তিনিও চলতেছেন এবং এই সকাল পার হয়ে দুপুরের দিক হয়ে আসতেছে, রোদ চড়চড় করতেছে, তার কাছে ভালো লাগতেছে, শীতটা কেটে যাচ্ছে, যখন কড়া উঠতেছে শীত কেটে যাচ্ছে, নদীর সুন্দর সুন্দর দৃশ্য, পাড়ের সুন্দর দৃশ্য, এরকম করে এরকম 2-1 ঘাট যেগুলো পার হইলো মানুষ নেমে গেল। এক সময় তাদের যে ঘাট সেটা আসলো। তো ওই ঘাটে এসে মাঝি বললো সাবধানে যে বাসায়, বাবা তোমার বাবা বলে দিছে। তো নাজমুল সাহেবের বাবাও নেমে গেলেন, নেমে হাঁটা শুরু করলেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। তো মাছ তার কাছে ভারী লাগতেছে, সুটলি দিয়ে বাঁধা, তো হাতের সাথে পেঁচায় নিছেন তিনি, বেশ ভারী লাগছে, ভাবতেছে যে একটা বাজারে ব্যাগ নিলে খারাপ হতো না, এ কি হাতের মধ্যে এরকম নিয়ে যাচ্ছি। তো তিনি ওইখানকার ওই দোকানপাটের দিকে তাকাচ্ছিলেন একটু, তো দেখতেছে না দোকানপাটে ওরকম অবস্থা নাই, তিনি যে একটা ব্যাগ নিবেন সেই ব্যাগ ঝুলাই নেই কেউ। আর তখনকার ওই গ্রামের ব্যাগ ইসের মধ্যে পলিথিন ওরকম চালু হয় নাই আর কি। তো হেঁটে হেঁটে যাচ্ছেন, একসময় তিনি মূল রাস্তায় উঠে আসলেন। তখন কিন্তু একেবারে ভর দুপুর, মানে একদম দুপুর, সূর্য একদম মাথার উপর উঠে গেছে। হেঁটে আসতেছে, তার এক হাতে মিষ্টি আর এক হাতে ওই ইলিশ মাছ 2টা এরকম নিয়ে আসছে, সে উঁচা করে রাখছে কষ্ট করে। তো হেঁটে হেঁটে আসতেছে, ভর দুপুর, খা খা করতেছে, কেউ নাই আশেপাশে। দূরে যে এখানে মানে পাশে যে ফসলের মাঠ, ওখানে কাউকে দেখা যাচ্ছে না, পুরা ফাঁকা জায়গাটা একদম, মানে মাঝে মাঝে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগতেছে। তো হাঁটতে হাঁটতে এক সময় সে চলে আসলো সেই যে কবরস্থানের কাছে, যেখানে সে মানে সবেদা গাছ, এবং তার মাও গল্প বলছে এখানকার অনেক। তো সবেদা গাছের কাছ দিয়ে যখন সে যাচ্ছে, মানে সামনে চলে আসছে, তার কাছে মনে পড়লো যে মা না বলছিল যে এখানে এরকম কে জানি ঝুলে গেছিল, এখানে কি একটা অবস্থা। এগুলো ভাবতেছে সে, তখন অনেক রকম চিন্তা করতেছে ছোট ছেলে হিসাবে, যে কেন কেন ঝুলে গেল একটা মানুষ, বা কিভাবে, কে ছিল মহিলাটা, হ্যাঁ কেমন ছিল দেখতে, কেমন ছিল, সে কি করতো, এগুলো ভাবতেছে সে। ভাবতে ভাবতে চাচ্ছে আর তাকাচ্ছে, ওই কবরস্থানের ভিতরে কিন্তু অনেক গাছগাছালি, এবং গাছগাছালির পাতা পড়ে গেছে সব, মানে শুকনা শুকনা গাছ দাঁড়ায় আছে শুধু, আর পাশে এই কবরের দেখা যাচ্ছে এরকম। এর মধ্যে ভোজবাজির মতো তার সামনে একটা মহিলা বেরোয় আসলো। মহিলাটা সাদা একটা শাড়ি পরা, এবং তার চুলগুলো উস্কো খুস্কো, এবং গায়ের রং বেশ শ্যামলা। তার দিকে তাকায় বলে যে এই ছেড়া কোথায় যাও? তো সে বলছে বাসায় যাচ্ছে। আপনি কে? বলে যে আমি তো এখানে থাকি। তোমার হাতে কি? বলে আমার হাতে মিষ্টি। কার এটা কি? বলে কি মাছ।
আমারে দাও, আমি নিয়ে যাই তোমার সাথে করে, তোর কষ্ট হচ্ছে না? তো সে বলতেছে যে না, আমার কষ্ট হচ্ছে না। দাও দাও দাও, মিষ্টিটা আমার হাতে দাও। তো সে কোনো কথা না বলে মিষ্টিটা মহিলা হাতে দিচ্ছে। আসলে তার কষ্ট হচ্ছিল, কারণ মিষ্টির যে হাড়িটা সেটাও সুতা দিয়ে পেঁচায় হাতে ধরাই দিছে, চিকন সুতা হাতে লাগতেছিল। তো নাজমুল সাহেবের বাবা মিষ্টির হাড়িটা দিয়ে দিছে, দিয়ে হাঁটতেছে, দেখে যে মহিলার হাতে সেই মিষ্টিরই। তো মহিলা তাকাচ্ছে তার মাছের দিকে, বলে ওইটাও আমার হাতে দাও, ওইটাও আমি নিয়ে যাই। তো তিনি বলছেন না না, ওইটা লাগবে না, এটা আমার হাতে আছে, অসুবিধা নাই। মাছ এনেছো, মাছের পেট ভরা তো ডিম, কিন্তু এত ডিম তো মানে মজা লাগবে, এই ডিম না থাকলে ভাল লাগে না। মাছের কি হয় জানো, মাছের পেট ভর্তি যখন ডিম থাকে, যখন একদম চিকন হয়ে যায় তখন আর ভাল লাগে না, আবার একদম ডিম না থাকলেও ভাল লাগে না। মাছের মধ্যে সুন্দরভাবে ডিমটা থাকতে হয়। তোমার দুইটা মাছের পেটের মধ্যে সুন্দরভাবে ডিম আছে। তো ইসের কাছে, নাজমুল সাহেবের বাবার কাছে একটু অবাক লাগতেছিল। তিনি বলে যে আপনি কিভাবে জানলেন প্রভৃতি? আমি দেখেই বুঝি, সব দেখতে পাই। দাও দাও, মাছ দাও আমার কাছে দাও। তো তিনি বলতেছেন না, মাছ লাগবে না, মাছ আমি নিশ্চিত, অসুবিধা নেই, আপনি চলেন। তো দেখলো হঠাৎ করে মহিলা হাত ঢুকায় ওই তার মিষ্টির যে ইটা ছিল হাড়িটা, সেটার উপর কাগজ দিয়ে লাগানো, ফট করে হাত ঢুকাই দিল, কাগজ ছিঁড়ে হাতে মিষ্টি নিয়ে মুখে দিল। তো এই সময় নাজমুল সাহেবের বাবার চোখে পড়লো যে মিষ্টিটা যে নিল মহিলাটা হাত ডুবায়, তার হাতটা কালচে পুরা, এবং হাতে বড় বড় নখ, চোখা চোখা। সে মিষ্টি একটা মুখে পুরে দিল। দেওয়ার সাথে সাথে নাজমুল সাহেবের বাবা মহিলার মুখের দিকে তাকালো, মহিলা তার দিকে তাকে হাসলো, মানে কেমন একটা হাসি দিল। এবং তিনি অবাক হয়ে গেলেন যে মহিলার চোখের নিচে মানে কালি, দুই চোখের নিচে, মানে তোর দুই চোখের নিচে কালি পড়ে গেছে কেমন, এবং চোখটা হলদেটে, মানে চোখের ভেতরে সাদা অংশটা হলদেটে, চোখের নিচে মনে হচ্ছে যে কালশিটে পড়ে গেছে। তারপর তিনি হঠাৎ করে দেখলেন মহিলার চেহারাটা যেন কেমন একটু ভয়ঙ্কর লাগতেছে তার কাছে, মানে স্বাভাবিক একটা চেহারা কিন্তু এর মধ্যে ভয় লাগতেছে। মহিলা আবার হাসলো তার দিকে তাকায়, এবং এই যে এইবার যে হাসছে তার দাঁতটা একটু বেড়ে গেছে, হলুদ হলুদ, কেমন জানি হলদেটে দাঁতগুলা, মনে হচ্ছে যে পরিচ্ছন্ন দাঁত না। তো তখন নাজমুল সাহেব বাবা বললো যে আপনি মিষ্টি খাচ্ছেন কেন আমার এখান থেকে এভাবে করে? আল্লাহ, আপনি মিষ্টির মধ্যে হাত ডুবাই দিচ্ছেন। তখন মহিলা বললো চুপ, মাছ দে। এভাবে করে বলে হাতটা এরকম বাড়াই দিয়ে তার হাত থেকে মাছটা টেনে ছুটাই নিল। তো নাজমুল সাহেবের বাবা থরথর করে কেঁপে উঠে ভয় পেয়েছেন, কারণ মাছটা তার হাত থেকে মানে ছিনাই নিয়ে গেছে, এরকম মানে মনে হলো যে হাত ছিলে গেছে এরকম। তিনি খেয়াল করে দেখলেন মহিলাটা হাঁ করে পুরো একটা মাছের একেবারে পেট বরাবর কামড় দিল, কামড় দিয়ে টান দিয়ে মাছ ছিঁড়ে ফেললো মুখের মধ্যে তার, এবং মাছের আঁশ রক্ত এগুলো লেগে গেছে, এবং এমন একটা শব্দ করলো তার সামনে ও করে, মানে মাছটা মুখে নিয়ে একেবারে ভর দুপুরে। এবং তিনি দেখলেন উপরের দিকে তাকায়, সে মাছের অংশটা যেটা কামড় দিয়েছে মানে উপরের দিকে তাকায় সে গিলতেছে অতটুকু, মুখের দুই পাশ থেকে কষাবে, মাছের রক্ত এগুলো পড়তেছে, আর মাছটা হাত দিয়ে এরকম ধরা, একটা ছিঁড়ে হয়েছে আর একটা এরকম ঝুলে আছে কেমন। তারপরে নাজমুল সাহেবের বাবার দিকে তাকাইলো, এবং সেই দৃষ্টি ভয়ঙ্কর, হলদেটে চোখ, কালশিটে পড়া। নাজমুল সাহেবের বাবা পড়িমড়ি করে দৌড় দিলেন, তার মানে ওখানে আর কোনো সেন্সই নেই, দৌড়াচ্ছেন তিনি চোখ বন্ধ করে, তার কিছুই মনে করার অবস্থা নেই, দৌড়াচ্ছেন। এক সময় তিনি তার বাসায় এসে ধূপ করে পড়ে গেলেন চিৎকার দিয়ে। তার মা বেরোয় আসলো দৌড় দিয়ে, কি হয়েছে? ছেলে এসে পড়ছে, দেখতেছে যে ছেলের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি তিনি ছেলেকে নিলেন, নিয়ে ফার্স্টে তেল করে মানে মালিশ করা শুরু করলেন, এবং দোয়া পড়তেছেন ছেলের কি হয়েছে। দেখতেছে যে ছেলের চোখ উল্টায় যাচ্ছে উপরে। তো তিনি অনেক দোয়া দুরুদ পড়া শুরু করলেন। মহিলা মানুষ একা কি করবেন, ঠিক মানে কুল পাচ্ছেন না। এই সময় দেখলো যে এক মহিলা পাশের বাসা, সে আসতেছে, তাকে বললো যে ও আমার ছেলের তো এই অবস্থা, কি করব? তো তখন ওই মহিলা তার সাথে করলো যে আপনি দেখেন আমি আসতেছি। মহিলা চলে গেল। মহিলা পাশের বাসার থেকে আরেক মহিলাকে আনলেন, একজন মুরব্বী, তিনি মানে দোয়া দুরুদ পড়তে পারেন ভালো। তিনি ওই নাজমুল সাহেবের বাবাকে তার আঙুল ধরে দোয়া পড়া শুরু করলেন। তো দেখলো ঝাড়া দিয়ে উঠতেছে, বারবার যতবার দোয়া পড়তেছে ঝাড়া দিয়ে উঠতেছে, কেনি আঙুল ধরে তাকে দোয়া পড়তেছে, তার মানে একেবারে কনিষ্ঠ আঙুল ধরে। তো বললো ঘরের ভিতরে নাও, ওরে করতে হবে, পড়া পানি ছিটাইতে হবে, করতে হবে। তো এগুলো বলতেছে। তো এর মাঝে আরো খবর চলে গেছে। এরপর হুজুর আসলো, হুজুর এসে বললো যে ছেলেকে তো রুকাইয়া করতে হবে। তো রুকাইয়া করলো, রুকাইয়া করে দেখলো যে ও নাজমুল সাহেবের বাবার উপরেই মানে আসলো, এসে বলতেছে যে ভর দুপুরে আমার সামনে যে মাছ নিয়ে যেতেছে, এবং সে বলতেছিল যে সে হচ্ছে সেই মহিলা যে ঝুলে গেছিল গাছে। তো সেটা ডিনাই করলো। হুজুর বললো যে এটা তুই তো না, তুই কোনোদিন কোনো মানুষ এইভাবে আসে না, এইভাবে গেলে।
ওটা হলো একটা অবমৃত্যু, আর তুই এইটাকে তুই মানুষের কাছে রংচং ছড়াইতেছিস, তুই মাছ নিছিস কেন? তো হুজুর তাকে অনেক করলো, করার পর বললো এই ছেলেকে ছেড়ে যা, মানে নাজমুল সাহেবের বাবাকে করছিল, পজেস করছিল, দেখে ছেড়ে যা। তো সে যেতে চায় না, বলছে তুই মাছ নিছিস, মিষ্টি নিছিস, এখন চলে যায় এখান থেকে। তো তারপর তাকে বিদায় করা হয় ওখান থেকে। তো নাজমুল সাহেবের বাবা নাকি বেশ কিছুদিন অসুস্থ ছিল এবং তিনি ভয় পেতেন, অনেক ভয় পেতেন, এমন ভীত হয়ে গেছিলেন তিনি ওদিক থেকে যেতে পারতেন না আর কি। তারপর অনেক দিন তাকে এরকম দোয়া দরুদ পড়ে চিকিৎসা করা এবং তার সাথে মুরব্বীকে চলাফেরা করতে, এইভাবে করতে করতে আস্তে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ছিল নাজমুল সাহেবের পাঠানো ঘটনা। আমি ডক্টর আলিফ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি আলিফ হয়ে যাচ্ছি আজ জাহিদ ভাই। ঘাড়ের ব্যথায় হুঁশ ফিরল, ধারালো বিশ্রী একটা ব্যথা, দুঃস্বপ্নের মতো লাগছিল। চারিপাশে সবকিছু, নদীর পাড়ে যা হয়েছে দুঃস্বপ্নের মতোই হচ্ছিল, দুঃস্বপ্নের মতোই লাগছিল। মনে হচ্ছিল না সব ঠিক হয়ে গেছে, কিছুই হয়নি। কিন্তু না, হুঁশ ফিরেছে আমার। ঘাড়ে ভয়ানক ব্যথা। আমি একটা নারিকেল গাছে গুড়িতে হেলান দেওয়া অবস্থায় ছিলাম। আমার সামনে আমির সাহেব আমাকে ধরে রেখেছেন। আমি কিছু বলতে পারছি না, আমি বিধ্বস্ত, আমি ভীত। আমি কি করব? মনে হচ্ছিল ঘাড়ের কাছের মাংস হয়তো নেই। আমি ওনাকে বললাম আমাকে বাঁচান। আমার শুধু এতটুকুই মনে ছিল, আমি কিভাবে যেন ইমার্জেন্সিতে শুয়ে আছি। ঘাড় ফুলে টনটন করছে, আলোর ঝলক, অনেক কিছু। বিকেলে ঘুম ভাঙে আমার, ইচ্ছা করে এই পারিবারিক কথাগুলো এড়িয়ে গেলাম। আশা করি আপনারা বুঝবেন। সন্ধ্যার দিকে আমির সাহেবকে দেখলাম ওয়ার্ডের অপোজিটের গেটের পাশে। ইশারা দিলেন থাকা যাবে না, বের হতে হবে। জোর করে রিলিজ নিয়ে বের হয়ে যাই হাসপাতাল থেকে। আমার আমার ভেতরটা কেমন করছিল এটা কাউকে দেখাতে পারছিলাম না। ওজনিয়াকের বেইমানি বা বেইজুজ নামের বোমা, এইসব কিছুর আসল ছিল একটাই, আমার দিগন্তের তারা। সে তো আর নেই, নেই মানে নেই। আমি জানালা দিয়ে আসমানের দিকে তাকালাম, কান্নাটা অঝরেই ঝরল। আমার সামনে আরো কত কি হওয়া না জানি বাকি। এত কিছু সামাল দিতে দিতে আমি পাথর হয়ে যাচ্ছি। আমি সে আমাকে আমার দিকে তাকান, ওনার চেহারাটা ছিল মলিন। আমি ওনাকে বললাম যে আপনি একটু সাহায্য করতেন বা কিছু একটা করতেন, ওর জন্য কিছু একটা করতেন। আমির সাহেব উঠে দাঁড়ালেন, একটা ভারাক্রান্ত, মানে আমির সাহেব উঠে দাঁড়ানোর পর বললেন, তোমার কি মনে হয় আমাদের খারাপ লাগছে না? শত শত বছর ধরে এই জমিনে চলছি, শত শত মানবকে না খেয়ে মরতে দেখেছি, জুলুমের শিকার হয়ে মরতে দেখেছি, পানির পিপাসায় মরতে দেখেছি। তো কি করব বলো, বলো আমাদেরকেও তো আমাদের জানো তো কবচায় হবে না। বলো কে কি করতে পারবে? পারবে কেউ কিছু করতে? সম্ভব। ঘিরে ধরবে ফেরেশতা, হয় হাত বুলিয়ে না হয় গলা টিপে রুটা নিয়ে যাবে। তকদিরে যা লেখা আছে তাকে কেউ সরাতে পারবে না। কে পারবে? কিভাবে? আমাদের সামনে আমাদের সাথীরা শহীদ হয়েছে, বীর মানবরা শহীদ হয়েছে। আমাদের ইসমাইলকেও তো আমরা হারিয়েছি। কিছু করতে পেরেছিলাম। ইনসানি দিমাগ পেরেশানির সময় দোষ দেওয়ার জন্য, কাউকে খুঁজে শান্তি পাওয়ার জন্য, সহানুভূতির জন্য, হিম্মতের জন্য, ঠিকই কাউকে না কাউকে খুঁজে। তোমার কি মনে হয় আমরা তাকে অপছন্দ করি, ঈর্ষা করি? ভুল। আমরা সবাইকে অপছন্দ করি যারা শুধরায় না। এই জমিনে 1000 বছর অপকর্ম করেও এক ভালো কাজে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। এক ভালো কাজ যে করে থাকে, একের পর এক যে গুন্ডামির ফল কি হলো, আজ কি হলো? কার চিন্তা ভাবনা করে, কার কি প্ল্যানিং এত শত বুঝতে চাই না। এক একটা করে কর্মের এক একটা ফল আজ একসাথে হলো। সালাউদ্দিনকেও মাঝে ফাঁসিয়ে দিল। কি মনে হয় তোমার শয়তানের হাত এমনিতে কি বড় নাকি? এত বড় যে কল্পনা করতে পারবে না কিভাবে কোথায় কি কি চাপিয়ে বসে আছে। আন্না, আমরা সারা জীবন খুনোখুনি থেকে দূরে থেকেছি। শামশেরা হাতের নাগালে ছিল, কিন্তু যদি ওর মাথা কেটে ফেলতাম তাহলে কি সেই শত্রুটা নিভে যেত? না, বরং
হয়তো আরেক জায়গায় জায়গা নিত সংসারে, আরো খুনাখুনি হতো। তোমাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে সবকিছু, নষ্ট করতে হবে, এই পথ থেকে সরে যেতে হবে, লুকিয়ে যেতে হবে, আর বাকি জীবন লুকিয়ে পার করতে হবে। এভাবেই চলতে হবে তোমাকে। এভাবে চলতে পারে না। যদি কিছু হয়ে যেত, যদি কিছু হয়ে যেতে পারে, তাহলে কি হতো বলো? পেছনে দেখো, দেখো তোমার পড়া করে এমন লোক আছে, তাদের জিম্মাদার তুমি। জিম্মাদার এভাবে চলে কিভাবে? আমার কাছে এসে আমার চোখে চোখ রেখে আমির সাহেব বললেন, তুমি তুমি একটা মানুষ যে ক্ষণে ক্ষণে এক এক রূপে বদলায়। বেজুস তোমাকে খুঁজছে, লুকিয়ে রাখো নিজেকে, বাসার বাইরে যেও না। আমি জিজ্ঞেস করলাম, সালাউদ্দিন কেমন আছে? আমির সাহেব আমাকে বললেন, জানি না, ওকে নদীতে ফেলে ফেলার পর আমরা তোমাকে নিয়ে চলে এসেছি। সালাউদ্দিনের কোনো খবর টবর রাখিনি। সালাউদ্দিনের পরে উঠে দাঁড়িয়েছিল, প্রথম ধাক্কা সয়ে আবার উঠে দাঁড়িয়েছিল, দাঁড়াতে পারছিল না, পড়ে যাচ্ছিল, তাও বর্ষা ধরে দাঁড়ানোর চেষ্টা করছিল। না না, ওকে মেরে ফেলেনি, কিন্তু জলিল তো করেছে, অপমান তো করেছে। তুমি সুস্থ হও, ততদিনে সালাউদ্দিনও সুস্থ হয়ে যাবে হয়তো, তখন খোঁজ নিয়ে দেখা যাবে সে কেমন আছে। আমির সাহেব চলে গেলেন, কিন্তু শুরু হয়ে গেছিল তাণ্ডব। আমার মতো লোক আতঙ্কে ভাঙে না, ভেঙে টুকরো হয় কেবল নিজের মনের ফাঁদে পড়ে, আশঙ্কা তৈরি করে। ওই সময় আশঙ্কা তৈরিও হয়, ভয় তৈরি হয়। আমি ওই মুহূর্তে নেক ব্রেস পরা ছিলাম, ওই অবস্থায় হাসপাতালে। তখনও এমআরআই করাইনি, করানো হয়নি। ওপিজি করে মাত্র বের হলাম। আমি দেখলাম আমার মা দাঁড়ানো, বিল সে পে করছে, কাগজ তার হাতে। কিন্তু আমার মা এখনকার সময়ের না, 2003-2004 সালের, 20 বছর আগের সময়ের। আমার মায়ের মুখে হাসি। আমি বুঝতে পেরে সেরে যেতে চাইলাম, কিন্তু চোখের নজর দিয়ে আমাকে বুঝিয়ে দিল, সামনে চল। আর একটা নজর দিয়ে যেভাবে মানুষ বুঝায় না, কারো সামনে কেউ যদি থাকে, অনেক ইশারা দিয়ে বলে, এই সামনে যা, সামনে আগা, কথা বলছি, এরকম টাইপের একটা ভঙ্গি। আমি না যেতে চাইলে মাথা বাঁকা করে একটা হাসি দিল। আমি হেঁটে গেলাম, আমার পাশেই হাঁটছে। আমি দেখছি একা ভাবার কোনো সুযোগ নাই। ভূত তো আর বিল পে করবে না। লিফট ছাড়া নামার অবস্থায় আমি নেই, কিন্তু বহুরূপীর সাথে লিফটে ঢোকা সম্ভব না। আমি ডানে ঘুরে গেলাম, কিন্তু পেছন থেকে একটা কথা ভেসে এলো, সব কিছু সাজানো, যাই করিস না কেন আমি যা চাইবো তাই হবে। আমি ঘুরে তাকানোর পর আমাকে ইশারা দিল বাম হাত দিয়ে লিফটে ঢোকার জন্য। ওর প্ল্যান মোতাবেক লিফটে আমি আর ও, আর কেউ নেই। লিফটের দরজা আটকে গেল, সব স্বাভাবিক, শুধু আমি ছাড়া। লিফট নিচে নামলো, গ্রাউন্ড ফ্লোর এলো, কিন্তু গেট খুললো না। আমি লিফটের গেটের রিফ্লেকশনে দেখতে পাচ্ছিলাম কটমট করে আমার দিকে তাকিয়ে আছে আমার মায়ের রূপ নেয়া বেইজুস। খারাপ লাগে শুনতে, আমার তো খারাপ লাগে। আমার অবস্থা তখন কি ছিল সেটা বোঝার মতো অবস্থা শুধুমাত্র আমিই বুঝি। লিফট নিচে নামলো, ধাম করে আমার মাথায় সে চেপে ধরলো লিফটের ওয়ালে, টান দিয়ে ছিঁড়ে ফেললো নেক ব্রেসটা। আমি ব্যথায় চিৎকার করতেও পারি না এই মুহূর্তে। এক হাত আমার মুখের মধ্যে চেপে ধরে সে জিজ্ঞেস করলো, আমার সাথে চালাকি? বলতে বলতে ধাম করে লিফটের ফ্লোরে আমাকে সে চেপে ধরলো। একটু আগে পাশে চেপে ধরেছিল লিফটের ওয়ালে, এবার আমাকে ফ্লোরে চেপে ধরলো। আমার বুকের উপর একটা হাঁটু চেপে বসলো। ওই মুহূর্তে দম আটকে যাওয়ার মতো অবস্থা। সাধারণ মানুষ মরে যাওয়ারই কথা। দম আটকে গিয়েছিল আমার, চোখে ঝাপসা দেখছিলাম, বুকের ভেতরটা জ্বলছিল। কত ধরনের জ্বালা, কি কি দেখছি, ওই মুহূর্তে শ্বাস নিতে পারছিলাম না। ঠিক এমন সময় ধাম করে আমাকে টেনে তুললো, যেভাবে চেপে ধরেছিল সেভাবে টেনে তুললো। এমন লাগলো যেন লিফটটা চড়ার পর নিচে নামতে গেলে যেমন লাগে ঠিক সেরকম। আমার বাঁ পাশে সে দাঁড়ানো, তখন যেন কিচ্ছু হয়নি, কিন্তু সে একটা হাসি দিল। আমাকে বলল, তুই জানিস না, কিন্তু ঠিকই জানবি তুই। লিফটের দরজা খুলে গেল, গ্রাউন্ড ফ্লোরে আমি। আমার গলার ব্রেস ঠিক সেই জায়গায় আছে, কিন্তু ব্যথা প্রচন্ড। বুকের মধ্যে সেই চাপটা পাচ্ছি, ভেতরে শ্বাস নিতে না পারার সেই যন্ত্রণাটা পাচ্ছি,
একদম পরিষ্কার টের পাচ্ছিলাম। টের পেতে পেতে পড়ে গেলাম ফ্লোরে। ঝাপসা, আর এমন ঝাপসা অনেক কিছু আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু ফাইনালি ঘুমিয়ে যাওয়ার আগে দেখেছিলাম আমার মায়ের রূপী বেজুজ আমাকে দেখে বলছে, ফিস ফিস করে ডাক্তার বা নার্সের উদ্দেশ্যে, ওর ট্রিটমেন্ট করুন, ভালো করে ওকে সুস্থ করুন। আমাকেই আমার ব্রেনের মধ্যে কে যেন বলল, ওই মুহূর্তে পচিয়ে পচিয়ে মারবো, পচিয়ে পচিয়ে মারবো। কিন্তু সহজে না, বারবার ঘা শুকাবে, আর সেই ঘা কেটে কেটে বারবার ঘা বানাবো, যাতে করে তিল তিল করে তোকে মারতে পারি। মারবো না, তুই মরার জন্য কাঁদবি, কিন্তু তোকে মারবো না। কয়েক ঘন্টা পর হুঁশ এলো। ততক্ষণে পরিবার জেনে গেছে আমি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম। আমি এড়িয়ে গেলাম পারিবারিক কথাগুলো, বলছি না। আমি খুব চাপের মধ্যে পড়ে গেছিলাম। বাসায় ফেরার পর থেকে শুরু হলো দুর্বিষহ এক অবস্থা। আমার মা অসুস্থ অবস্থায় যেভাবে আমাকে ডাকতো, আমি সারাটা দিন সেই ডাক শুনতে পাচ্ছিলাম, কন্টিনিউয়াস। আমার সামনে দিয়ে হেঁটে যেত, হাতে ক্যাথেটার, ওই ক্যাথেটার ধরা অবস্থায়, কখনো খুঁড়িয়ে। এই দৃশ্য বলা আসলে মুখের কথা না, পারি না বলতে। আমার সামনে দিয়ে হেঁটে যেত আমার মা। বোঝা যায়, আপনারা বুঝতে পারেন? সম্ভব, বোঝানো সম্ভব এটা? এরকম অজস্র রূপ একটা মানুষের সামনে চলে আসতো, যা বিভৎস, ভয়ানক, ভয়াবহ শব্দ দিয়ে বোঝানো যাবে না। সময় কেটে গেল, কিছুদিন কেটে গেল। এমআরআই করে জানতে পারলাম হেয়ারলাইন ফ্র্যাকচার, ঘাড়ের মধ্যে হেয়ারলাইন ফ্র্যাকচার। আমার ডান হাত অবশ হয়ে যেত, মুভমেন্ট থাকতো না আমার হাতের মধ্যে। আমি ডান হাতে কিছু টের পেতাম না অনেক সময়। প্রচন্ড ব্যথা ছিল, যা সহ্য অনেক সময় করতে পারতাম না। একদিন রাতের বেলা মনে পড়ে ক্যাসেটের কথা, টেপ রেকর্ডের কথা, মনে পড়ে গেল টিফিন বক্সটার কথা। আমি আলমারি থেকে সরিয়ে রেখেছিলাম এই জিনিসপত্রগুলো। তখন আরো একটা ক্যাসেট ছিল, নীল রঙের, কমফিতার ক্যাসেট। ক্যাসেটটা বাজানোর চেষ্টা করছিলাম, বাজলো না, অডিওটা ব্লার হয়ে গেছে। কার্বনের এই ফিতার এই ক্যাসেটগুলো আমি রোদে রাখতে দেখেছি অনেক আগে। আমি রোদে রেখে গরম করলাম 2 ঘন্টা আগে। আমি ক্যাসেটটা নিয়ে রুমে ঢুকতে যাবো, এমন সময় কে যেন আমাকে ডাকলো, শুন যা। আমি থমকে গেলাম, কিন্তু তারপরও পাত্তা দিলাম না। আমি রুমের মধ্যে ঢুকি, এরপরও কথাকে জানি কথা বলছে। আমি কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। এই শুনে যা, এই শুনে যা। কেমন একটা কর্কশ স্বর, মানে আমাকে যেন কেউ রাগ হয়ে এই শুনে যা, এই শুনে যা এরকম করে ডাকছে। মানুষের কথার মতো না। আমি বের হয়ে এলাম দেখার জন্য। নিম গাছের ডালে বসে আছে একটা পাখি। আমি আসলে বুঝতে পারছিলাম না পাখিটা কি পাখি এটা, কিন্তু কথা বলছে, এই শুনে যা, ঝাড়ি নিতে মতো কর্কশ গলায়। আমি হুশ করে তাড়া দিলাম, হুশ। তো না পালিয়ে বলে, এই শুনে যা। আমি তখন বুঝলাম এটা কথা বলা পাখি, অন্য কিছু না। তাই কাছে গেলাম একটু, তখনই উড়াল দিল পাখিটা, কিন্তু একটা কাগজের টুকরা ফেলে দিয়ে গেল। কি লেখা ছিল জানেন? 3 রাস্তার মোড়, টিফিন বক্স, একদম ড্রিং আঁকা রাখা, আর একটা নাম লেখা, সেভেরাস। আমি কাগজটা পকেটে ঢুকিয়ে নিই। রুমের মধ্যে যে টেপ রেকর্ডটা চালালাম, না, কাজ হলো না। আমি সেটা লুকিয়ে রাখলাম। আমার খুব খারাপ লাগছিল। সেদিন হামলার দিন দুপুরে গিয়েছিলাম কবরস্থান। আজ কয়েকদিন হয়ে গেল, এখনো হাত অবশ অবশ লাগে ব্যথার সময়। আমি তাও গেলাম কবরস্থানে সেদিন সন্ধ্যার পর। দুনিয়ার সব মায়া ফেলে দিয়ে এখানে শুয়ে আছে আমার মা। জীবন্ত হাসি খুশি মানুষগুলো এভাবে হারিয়ে যায়। কত কঠিন আমাদের স্মৃতিগুলো। আমি ভাবতাম আমার মার কিছু হবে না। আমি ভাবতাম আমার মা আমার সাথে থাকবেন। আমার মা আমাকে ধরে বলতো, বাবা আমি মরে যাব। আর এইটা যখন তিনি বলতেন, এই ভয়ে তিনি প্রচুর কাঁদতেন, অনেক কেঁদেছিলেন। আমি নিজে তাকে বলেছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখেন, হয়েছে তো।
আমি এখনো ভুলতে পারিনি অনেক কিছু। আমি ওনার হাতের রান্নার স্বাদ আর পাই না। আসল ডাকটা আমি শুনি না দেখে এই বেজুজের ভেলকির মায়া ভরা ডাক শুনে আমি গলে যাই, জানেন? ও যখন ডাকে আমার মায়ের বয়সে, আমার খুব ভালো লাগে, আমি গলে যাই। ওই মুহূর্তে হাঁটু গেড়ে বসে পড়ি, আর সইতে পারছিলাম না। আমি আমার দিগন্তের তারাকে হারিয়েছি, আমি আরো কত কিছু হারিয়েছি। আমার মাও নেই, একটা কোল নেই যে কোলে মাথা রেখে একটু শান্তি পাবো, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবো। আরে আমি বড় দেখে কি হয়েছি? আমি তো আমার মায়ের ছেলে, তাই না? আমি তো এটা চিন্তা করব। আমার মা বলতো, আরে আমি মরে গেলে সবচেয়ে বেশি জ্বলবে জাহিদ, আর কেউ না। সবসময় বলতো আমাকে, আমার ভাই বোনদেরকে বলতো, ও সবসময় আমার কাছে যাবে, আমি জানি। আমার কোন ছেলে কেমন আমি জানি। আমি আম্মাকে বলতে পারছি না যে মা তুমি কেন এই দোয়া করছিলা, আমি সহ্য করতে পারি না। আমি এখানে এসে তোমাকে তো দেখি না, আমি দেখি এই মাটিটা, যে মাটির নিচে শুয়ে আছো, একা একা শুয়ে আছো। জানি না কেমন আছো, কিন্তু একা মা, তুমি একা গো মা। আমি পারছিলাম না কান্না থামাতে, কিন্তু আমার হাত আবার অবশ হয়ে গেল, ঝুলে গেল ভারী হয়ে। ডান গালে অবশ ভাব চলে এলো। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। অতীতের জ্বালা কেন আর আমার তারা, দিগন্তের তারা সেও নেই। বাম হাত দিয়ে ঘাসে হাত রাখলাম। বারবার মনে পড়ছে শেষ নিঃশ্বাসটার কথা। আমার সামনেই, আমার কোলেই নিথর হয়ে গেল। আমি কেন আমার মায়ের কথা বলছি? কারণ এই বেজুসটা আমার মায়ের চেহারা নিয়ে প্রতি মুহূর্তে আমার বাসায় থাকে, ঘরে আমাকে ডাকে আমার মায়ের চেহারায়। আমি থাকতে পারি না বাসায়, আমার সামনেই তো। এমন সময় একটা শব্দ হলো, মনে হলো মহাজাগতিক শব্দ। একটা বেল বেজেছে হয়তো মহাশূন্যে। সেই শব্দ পৃথিবীতে এসছে এমন মনে হলো। উপর থেকে একটা শব্দ হলো, সেই শব্দটা পেলাম আমি। চু চু করে আফসোস করার শব্দ, এরকম টাইপের। চোখের পানির কারণে কিছু দেখতে পাচ্ছি না, মুছতেও পারছি না, কারণ কান্নার জন্য বেশি ব্যথা লেগেছে। আর বেশি ব্যথায় আমি জায়গায় অবশ হয়ে যাই। আমার 2 হাত অবশ, কিন্তু কিলবিল লাগছিল মাঝে মাঝে। আমার সামনের উত্তর দিকের দেয়ালের উপরে বাদশাহের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে বেজুজ। আমার ভেতরটা নরম তখন। বেজুজ উপর থেকে নিচে নেমে আসলো। তাজ্জব হয়ে আমি দেখছিলাম কবরস্থানের ভেতর বেজুজকে আমার কাছে আসতে। আমি উঠে দাঁড়ালাম, কয়েক পা পিছিয়ে গেলাম। বেজুজ আমাকে বলছিল, ভালো প্ল্যানিং ছিল। তুমি জানতে বিষ খাওয়াচ্ছিলে, তুমি জানতে ভাত আসলে বিষ। সেই বিষ তুমি গিলাচ্ছিলে। তুমি ইনসুলিন পুশ করা বন্ধ করে দিয়েছিলে আরো আগে থেকেই। প্রতিদিন তাকে তুমিই খাইয়েছ, সে যা চেয়েছে তাই। তখন বেহুশ ছিল, তখন ফলের জুস খাইয়েও বিষ ঢুকিয়েছ। তোমার কি মনে হয় সে বাঁচত না? চেষ্টা করেছিলে। অক্সিজেন মাস্ক লেট করে লাগিয়েছ, শ্বাস নিতে পারছে না তাও সোজা করে শুয়ে রেখেছ। শীত চারপাশে তাও জানালা উদাম করে রেখেছ। তোমার শীত লাগুক না লাগুক, পেশেন্ট তো সেন্সিটিভ, তাই না? দিন শেষে মরে গেল, আর এখন এখানে শুয়ে আছে, আর তুমি কাঁদছ। তুমি ভুল, তুমি নিজেই তাকে মেরেছ। খুব ঠান্ডা মাথায়, তাই না? আমি উত্তর দিলাম, এইসব ভুয়া কথা, তুই বলতে পারিস। সে দুধ ভাত খেত। তখন আমাকে বেজুস থামিয়ে বলল, হ্যাঁ খেত, প্রতিবারে 60 গ্রাম গুঁড়ো দুধ আর 24 থেকে 30 গ্রাম চিনি দিয়ে। উফ কি মিষ্টি! একে তো শরীরে জায়গা নেই, তার উপর দিয়ে এভাবে খাওয়াচ্ছ। এর উপর ইনসুলিনের শর্ট তো দেওয়াই নাই। এইটুকুই এনাফ তাকে মেরে ফেলার জন্য। আর দিগন্তের তারা, সে বলে সে মুচকি হাসি দিল। সে আমাকে বলল, জেনারেলের কোর্ট মার্শাল হয়ে গেছে। এখন বলতে বলতে দেখলাম বেজুস কিভাবে যেন কালো ধোঁয়ায় বদলে গেল, আর ভেসে হলো একটা কথা, এখন তোর পালা। এটা কেবল বললো, আর সেই কালো ধোঁয়াকে আমি দেখলাম আমার দিকে ছুটে আসতে। আমাকে এক ধাক্কায় ছিটকে দিল অনেকখানি সামনে। আমার মনে আছে আমি পানিতে পড়েছিলাম।
আমার মনে আছে, কারণ চোখের সামনে অন্ধকার হওয়ার পরে আমি নিজেকে ওজনহীন অবস্থায় পেয়েছিলাম। এরপর আমাকে পানির উপর ফেলেছিল। অনেক সময় সর্দির কারণে মাঝে মাঝে শ্বাস নিতে না পারায় যেভাবে ঘুম ভেঙে যায়, সেভাবে আমি পানি থেকে মনে হলো উঠলাম শ্বাস নেবার জন্য। এই শ্বাসটা বেঁচে থাকার জন্য, এই শ্বাসটা না নিলে আমি মারা যাব। পানি থেকে লাফিয়ে উঠে আসলাম, কিন্তু মনে হলো পুরো দুনিয়া আমার ঘুরছে। বমি হয়ে গেল আমার আবার কিছু মনে নেই। হুঁশ ফিরল, অন্ধকার হলো, চাঁদের আলো তো দেখা যাচ্ছে চারপাশ। একবার তাকালাম, চারিপাশে তাকালাম। আমি যেখানে ছিলাম, আমি জায়গাটা থেকে বুঝতে পারলাম এটা সেই জায়গা, সেই বিধ্বংসী জায়গা, পর্দার ওই পার। আমি পর্দার ওপারে কিভাবে আমি জানি না, কিন্তু আমি এখানে, আর আমি একা। এদিকে ঘাড়ের তীব্র ব্যথার সাথে সাথে আমার গালের এক পাশ আর ডান হাত অবশ। এদিকে আমার সামনে বিশাল একটা দেয়াল, কিন্তু এক জায়গা দিয়ে ফাঁকা দেখলাম আমি। অপরদিকে আলো আছে, মনে হলো হলুদ ট্যাপের আলো। আমি আমির সাহেবকে ডাকলাম। আমি ডাকি, কিন্তু জানি কাজ হবে না। আমি উপরে আসমানের দিকে তাকাই। আমি মরার ভয়ে নড়তে পারছিলাম না। মরার ভয়টা ওই মুহূর্তে জেগে ধরেছিল। আমি আকাশের দিকে তাকিয়ে সাহায্য চাইলাম শুধু। ভয়ে গলা দিয়ে শব্দ আসছে না আমার। হঠাৎ টের পেলাম আমার ঘাড় পুরা ঠান্ডা। মানে এমন অবস্থা যে আমার ঘাড়ের গালের অবশ ভাবটা নেই। আমার ডান হাতের শক্তিটা ফিরে এসছে সেই সাথে। শরীরটা একটা ঝাঁকি মারলো, মনে হলো একটা হেভি ঝাঁকি মারলো। মনে হলো অনেক শীতের মধ্যে শরীর আমার গরম হয়ে যাচ্ছে। আমি উঠে দাঁড়াই। ফেস করা লাগবেই, বরং যতটা পারি শক্তভাবে দাঁড়াতে হবে। হিম্মত আসল, আর কিচ্ছু না। হিম্মতটাই ইম্পর্টেন্ট এখানে, আর কিচ্ছু না। আমি হিম্মত করে এগিয়ে গেলাম সামনের সেই ফাঁকটার দিকে। দেয়ালটার ফাঁক দিয়ে ঢুকে আবার বিশাল একটা মাঠ দেখলাম। সামনে ঘাসের মাঠ। এই ঘাসের মাঠের মাঝে মনে হলো বিস্তর চওড়া রাস্তা। এর সামনে আবার একটা দেয়াল। হলুদ আলোটা ওখান থেকেই উজ্জ্বল। একেবারে বন্ধ হয়ে গেল। আরেকবার চালু হলো লাইটটা। আমার মন বলছিল ওই দিকেই যেতে। আমি হেঁটে গেলাম সেদিকে, কারণ এরকম অন্ধকার মাঝে ছোট্ট একটা আলো আপনাকে সেদিকেই নিয়ে যাবে। দেয়াল উপরে কাঁটাতারের বেড়া, কিন্তু এক পাশ দিয়ে দেয়াল এমনভাবে তোলা, আড়াআড়ি ভাবে দুই দেয়ালের মাঝে ফাঁকা। দূর থেকে মনে হবে দেয়াল দেয়া পুরাটাই, কিন্তু সেখানে গেলেই দেখা যাবে যে প্রথম দেয়ালের সামনে 1.5 ফিট পর থেকে আবার দেয়াল শুরু। আমি সেখান দিয়ে ঢুকলাম। আমার সামনে রোড, শহরের মেইন রোড। সামনে ডিভাইডার, উপরে দূরে বাম দিকে আর ডান দিকে দূরে ল্যাম্পপোস্ট। আমার সামনে রোডটা ফাঁকা। সামনের দিকে একটা গেট দেখা যাচ্ছে। সেটা ক্লিয়ার না, কিন্তু একদম অস্পষ্ট। ডানে বামে তাকাই, পায়ের জুতাটা একটা খুলে ছুঁড়ে মারলাম রাস্তায়, দেখার জন্য কোনো ফাঁদ আছে নাকি, ফাঁদ পেতেছে কিনা, কিন্তু কোনো রেসপন্স এলো না। আর এটা না দেখে আমি সামনে, এটা যেহেতু কোনো রেসপন্স পাইনি, আমি সামনে গেলাম। জুতাটা পায়ে পড়তে যাব, ঠিক সেই সময় হঠাৎ করে বিকট হর্নের শব্দ আর প্রচন্ড আলো ধেয়ে এলো আমার দিকে। আমার মনে আছে আমি কিভাবে যেন সরে গিয়েছিলাম, কিন্তু আমার সামনেই বাড়ি মারার একটা শব্দ আসে। আমি নিচে পড়ে গেছি, কিন্তু আমি দেখলাম একটা মাইক্রোবাস আর কি, বাম দিকের সোজা সিগন্যাল লাইটের দিকে যাচ্ছে কার্ভ হয়ে, আর থেমেও গেছে গাড়িটা। মাঝ রাস্তায় একটা জুতা দেখা মাত্র বুঝলাম আমাকে কি দেখাচ্ছে। সাথে সাথে নিজেকে সামনে নিলাম। এদিকে গেটের লক খোলার শব্দ এলো, সেই শব্দ। আর ওই মেইন গেট প্লাস ওই মেইন গেট, ওইটা প্রায় 20 থেকে 25 হাত দূরে। এবার আরো বেশি শব্দ করে গেটটা খুলে গেল, যেন আমাকেই ডাকছে। আমি চিনি এই জায়গাটা। ডাইনে আইডিবি ভবন ছিল, আর সোজা আমার স্কুল, শেরে বাংলা হাই স্কুল। শেরে বাংলা হাই স্কুল নামে ডাকতো লোকজন। সেই লাল রঙের এল শেপের 2 তলা বিল্ডিং। আমি গেটের সামনে দাঁড়াতেই গেট খুলে গেল। সামনে একটা স্টিলের চেয়ার। আলোতে দেখা গেল কি যেন আছে চেয়ারের উপর, কি যেন রাখা। সামনে যাই, দেখলাম আমার ভর্তির রেজাল্ট। বোর্ডটা সেখানে চেয়ারের উপরে রাখা, আর সবার মাঝে আমার নাম নেই, শুধু কততম হয়েছিলাম তা লেখা। নামটা কালি দিয়ে নষ্ট করে দেয়া। 5 নম্বর ছিলাম আমি। এমন সময় ঘন্টা বাজার শব্দ এলো। 5 বার শব্দ এলো। এর মানে
হয় 5 নম্বর পিরিয়ডের ক্লাস, কিন্তু এখানে 5 মানে আমি। কেচি গেট ক্যাচ ক্যাচ করে খুলে গেল। আমি কেমন যেন উতলা হয়ে গেলাম, কেন যেন মনে হলো আমার সামনের দিকে যাওয়া উচিত। সামনে বামের বিল্ডিং এ না যেয়ে আমি সামনে গেলাম, আরো সামনে। হঠাৎ বাজ পড়ার শব্দ এলো, বিকট শব্দ। আমি কেঁপে উঠেছিলাম। ওই সময় আমার মনে পড়ল 1.5 যুগ আগের সেই দিনের কথা। ওই দিন টিফিনের ব্রেকে খেলার সময় পুকুরের সামনে আমার খুব কাছে বজ্রপাত হয়েছিল, এতটা কাছে যে আলোর ঝলকানিতে আমার চোখে হিট লেগেছিল, আর শক হয়ে পড়ে গিয়েছিলাম, ছিটকে পড়ে গিয়েছিলাম। আমার অস্পষ্ট মনে আছে আমি তখন আইডিবির ছাদের কোনায় কাউকে দেখছিলাম, মনে হয়েছিল সে সুপারম্যান। সেই কথা আমি আম্মা আব্বাকে বলেছিলাম। আমি উপরের দিকে তাকালাম, আইডিবির দিকে, না, ছাদে কেউ নেই। আবার ঘন্টা বাজার শব্দ। এমন সময় খ্যাক খ্যাক করে কাশি দিলে যেমন শব্দ পাশ থেকে আসে, ঠিক তেমন করে কেউ কাশি দিল আমার ডান দিক থেকে। তাকিয়ে দেখলাম একটা কালো লিকলিকে গরনের খাটো লোক, চোখগুলা না কুকুরের মতো জল জল করছে। সে আমাকে বলল, ভাগ। আসছে বলে ইশারা দিল আমাকে পুকুরের দিকে, ভাগ ভাগ। আমি বুঝলাম অন্ধকার, কিন্তু দিল বলছিল ভাগ জাহিদ ভাগ। আমি দৌড় দিলাম উল্টো দিকে, আমাকে এখান থেকে পালাতে হবে। আমি দৌড় দিয়ে বের হলাম, কিন্তু ডিভাইডার পার হতে যাবো এমন সময় আমাকে একটা গাড়ি না এসে ধাক্কা দিল। আমি ধাম করে পড়লাম রাস্তায়। সেই মাইক্রোবাস, নিচে আমার ছোট ভাই। আমি উল্টে পাল্টে কোন দিকে দৌড় দিয়েছি আমি জানি না। এমন সময় টের পেলাম আমি শূন্যের উপর, ধপ করে আছড়ে পড়লাম মাটির উপর। আমার ঘাড়ে অনেক ব্যথা, কারেন্টের শকের মতো লেগে হাত আবারও অবশ হয়ে গেল। থুতনি চেপে আমাকে যেন কেউ তুলে উপরে তুলল, আবার ফেলে দিল নিচে। আমার বুকে চেপে বসলো ভারী একটা কিছু, শুধু চিৎকার করে বলছিল, বলো কোথায়। আমাকে তুলে ফেললো কাপড় টেনে, যেন আমি পুতুল। আমাকে ঝাঁকাচ্ছিল বাচ্চাদের মতো। আমার ঘাড়, আল্লাহ কি যে ব্যথা! আমার হার্ট শুধু বের হওয়া বাকি। এমন সময় আমার ঘাড়ের পেছনে কামড় দিল কোনো জানোয়ার। আমি জিভ টের পেয়েছি সেই জানোয়ারের, আমি টের পেয়েছি সেই জানোয়ারের লালা। কামড় দিয়ে টানছিল কুকুরের মতো, টেনে নিল। আমি শুধু চিৎকারই করেছি। এমন ভাবে নিচে পড়লাম, আগে মাথার পরে ঘাড় যেয়ে লাগলো মাটিতে। উল্টে পড়ে গেলাম আমি শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, কিন্তু আমার উপর মাটি ফেলে দিল। আমি উঠতে পারছি না। এদিকে মাটি এত ভারী, আমার ঘাড়ের উপরের মাটি ফেলে দিয়েছে। আমি উঠার আগেই আমাকে মাটি চাপা দিল। আমি শ্বাস নিতে পারছি না। অবস্থা কি? আমাকে মাটি চাপা দিয়েছে। আমি পাচ্ছিলাম কিনা তা জানি না, কিন্তু জিন্দা মাটি চাপা দিয়েছে আমাকে। বাঁচার আকুল আকাঙ্ক্ষা ছিল। এক ভয়ে আমি জানি না কি হলো, এতটুকু জানি আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, আবার কষ্ট হচ্ছিল না। ওই মুহূর্তের কথাগুলো বলে বোঝাতে পারবো না। শ্বাস নেবার আকুল চেষ্টা করছিলাম, হাত পা ছেড়ে দিয়েছে। ঝাপসা মনে আছে আমাকে কে যেন টেনে তুলেছে। আমার ঝাপসা মনে আছে বুকে চাপ দিচ্ছে কেউ। আমার ঝাপসা মনে আছে আমার মুখে কেমিক্যাল দিয়েছে কেউ। সেই কেউ আর কেউ না, আমির সাহেব। জানি না কখন, কিন্তু হুশে আসার পর আমি বুঝতে পারলাম আমার ব্যথা জ্বালা সহ্য করার আগেই ওনাকে আমি জড়িয়ে ধরে শুধু কান্না করেছি, শুধু কেঁদেছি। আমাকে যে জানে বাঁচিয়েছেন আল্লাহ তাআলা ওনার মাধ্যমে। আমি জানি না আমি কোথায়, আমার হাত নড়ছে না, ঘাড়ে ব্যথা। এমন সময় আমার সামনে বেজুস, ওর হাতে কি যেন, চোখে ঝলসানো আগুনের তেজ মনে হলো আমার মনে আছে ও আমাকে মারতে গেল। আর তখনই আমির সাহেব আমার সামনে এসে দাঁড়ালেন। আমি দেখলাম চারদিকে লাল আভা ছড়িয়ে গেছে। বেজুস 2 পা পিছিয়ে গেছে। একটা তাপ আসছে আমির সাহেবের শরীর থেকে, ওই দিক থেকে, শরীর বলবো না, ওই দিক থেকে একটা তাপ আসছে। ধীরে ধীরে আমির সাহেব হারিয়ে গেলেন সেই লাল আভার মধ্যে। আভাটা না বড় হয়ে গেল, চারিপাশে ছড়িয়ে গেল, চারপাশ, এবং এমন ভাবে বিশাল আয়তনে ছড়ালো। আমি ওই সময় শুনছিলাম চারপাশের শূন্য থেকে একটা কথা ভেসে আসছে, ইন্নাল্লাহা লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ি ওয়া মিতু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালা নাসির। ওয়ালা নাসিরের পর
বিকট একটা শব্দ হলো। ধীরে ধীরে তেজ কমে গেল সেই আভা। ধীরে ধীরে আমির সাহেবকে আমি দেখতে পেলাম, আভা কেটে যাচ্ছে ওনার চারপাশ থেকে। রাতের আধারে তপ্ত হয়ে উজ্জ্বল ধূলিকণাগুলো কেমন জানি ধূলিকণাগুলো পড়ছে আমার দিকে। কেবল আমির সাহেব ঘুরে তাকালেন। কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো পরিবর্তন নেই, কিন্তু এই চেহারাটা দেখলে বোঝা যায় ঘুমানো সিংহ জেগেছে। কয়েকদিন চলে গেল সেদিনের পর, আর আল্লাহর রহমতে শরীর আমার ঠিক হচ্ছিল দ্রুত। একদিন আমি একা হেঁটে আসছিলাম বাসার দিকে। বেজুজের লোকজন 2 জন সেদিন আমার উপর পেছন থেকে হামলা করে চেপে বসেছিল, কিল ঘুষি মারছিল সমানে। তখন প্রথমবার আমার সামনে আসে রাস। একদম রসিক স্বরে সেই 2 জনকে উদ্দেশ্য করে বলল, হেই, বেশি মেহনত করছো। একজনের উপর 2 জন মিলে খুব বেশি। আচ্ছা, তোমরা আমার কোন খাঁচার কুকুর? ওই 2 জন কিছু বুঝে ওঠার আগেই রাস একটা তুড়ি মারে হাত দিয়ে। সাথে সাথে বেজুজের পাঠানো 2 জন ধুলার মতো মিলিয়ে ঝরে পড়ে গেল আমার সামনে। আচমকা এমন ঘটনা দেখে আমি পিছিয়ে দাঁড়িয়ে ভালো করে তাকিয়ে দেখলাম বেটে খাটো একজন লোক। বেটে খাটো, মাথার চুলগুলো ঘাড় পর্যন্ত, ব্ল্যাক স্যুট, মনে হবে 70 বছরের মডেল। সে আমাকে বলে ওঠে, ওঠো ওঠো, দাঁড়াও, তোমার সাথে কথা আছে, আর আমাদের অনেক কাজ আছে। এই জঞ্জাল পরিষ্কার করতে হবে। ওই মুহূর্তে আমি না জিজ্ঞেস করি গাধার মতো, কে তুই? সে আমার দিকে তাকালো, মায়াবী একটা হাসি দিয়ে সে আমাকে বলল, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট ডিয়ার, কিন্তু আগে যা বলি তা শুনে যাও, বাড়ি যাও, আমি অপেক্ষায় করছি বলে ধাম করে একটা ছায়ার মতো মাটির মধ্যে পড়ে গেল। কোথায় যেতে বললো তা আমি বুঝতে পারিনি। এদিকে মার খেয়ে আমি ভালো ব্যথা পেয়েছিলাম। আমি বাসায় ফিরে আসি, আমার রুমের মধ্যে ঢুকলাম। টেবিলের পাশে রাখা চেয়ারে বসে আছে সে। তেরামি করে আমি লাইট জ্বালাতে গেলাম, ঠাস করে লাইটটা কেটে গেল। আমি ভালো করে তাকে দেখলাম, সে বসে আছে নিরুত্তর হয়ে। আমি ভেবে চিনতে ভালোভাবে জিজ্ঞেস করলাম, আপনি কে? যেহেতু একবার তো ভুল করে ফেলেছিলাম। উত্তর দিল সে, আমি, মাই ডিয়ার, আমার নাম রাস। আর হ্যাঁ, কারো বাসায় গেলে উপহার নিয়ে যেতে চায়, তাই না? আমি তোমার জন্য উপহার এনেছি। ওই সময় আমির সাহেব আমার পেছনে এসে দাঁড়ান। সে আমির সাহেবকে উদ্দেশ্য করে হাতের আঙ্গুল দিয়ে হাই দেবার ইশারা করলো। আমির সাহেব বিরক্ত হয়ে বের হয়ে গেলেন। রাজ বলে উঠল, মনে হলো সে আমাকে দেখে বিরক্ত। আমি ওনার কাছে জানতে চাইলাম, আপনি এখানে কেন? আর ওনাকে কি আপনি চেনেন? মানে আমির সাহেবকে কি সে চেনে কিনা? রাজ উঠে দাঁড়ালো। সে আমার কাছে এলো। সে আমাকে বলল, আমি তোমার জন্য আসিনি, আমি এসেছি আমার ডগির জন্য। বলে সে আমাকে পাশ কাটিয়ে সামনের দিকে চলে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনি আসলে কে? রাস আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, ডিয়ার, আমি রাস। আমি সুপ্রিম কমান্ডার। যাই হোক, জাহিদ ভাইয়ের ঘটনা আমি যতবার পড়ি, আজকে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছিলাম।